অনেকদিন হলো চারদিকে মানুষের চিৎকার শোনা হয় না। যে করে হোক একটা অথবা দুইটা বোম ব্লাস্ট করতেই হবে। ঠিক বলেছেন বস, অনেক দিন হলো আমরা রক্তের বন্যা দেখতে পাচ্ছি না। চিন্তা করো না, খুব শীঘ্রই তা দেখতে পাবে। তা বস, এই ব্লাস্ট কবে করবেন? চিন্তা করিস না, আমি খুব দ্রুতভাবে বোম আনার ব্যবস্থা করতেছি। কিন্তু বস, এই বোম ব্লাস্ট করবোটা কোথায়? কোথাও না, শপিং মলে করব, কারণ ওখানে লোকজন বেশি থাকবে। বস চিন্তা করবেন না, হয়ে যাবে সব কিছু। তবে চিন্তা করো না তোমরা, এই বোম যে বানাবে সে খুব দক্ষ। ও ছাড়া কেউ এই বোম নষ্ট করতে পারবে না। কি বলছেন কি বস? ঠিকই বলছি। এখন যা তোরা বাড়িতে, তবে সাবধানে থাকবে তোরা পুলিশ থেকে। ঠিক আছে বস। আপনাদের সাথে রানার পরিচয় করে দিই। রানা আমেরিকার সবচেয়ে বড় গ্যাংস্টার। ওর কাজই হলো বম্বাস্টার করা। এতে করে ওর লাভ আছে, কেননা লাভ ছাড়া কেউ তো আর এমন কিছু করবে না। তাই সে লাভের কথা না হয় পরে জানতে পারবেন। আপনারা এইদিকে তো বুঝতে পারলেন রানার প্ল্যান কি। এবার চলুন অন্যদিকে যাই, ওখানে কি হচ্ছে না হচ্ছে তা শুনে আসি। অন্যদিকে সিবিআই অফিসার এই খবর পেয়ে গেছে। ওরা এই মেয়েকে নিয়ে একটা মিটিং করতে থাকে। এদিকে সব দিক বিবেচনা করতে থাকে, ভালো খারাপ সব দিক দিয়ে ওরা কথা বলতে থাকে, কেননা ওরা এটা খবর পায়। আমি খবর পেয়েছি যে বোমটা ব্লাস্ট করা হবে। সে বোম একজন দক্ষ লোক নাকি তৈরি করবে। ওই লোকটা এর আগে অনেক বোম তৈরি করেছিল, কিন্তু আজ পর্যন্ত কোনো ব্যক্তি ওই বোমটা নষ্ট করতে পারেনি। এবং এই বোমটা যেখানে বসানো হয় ওই জায়গা থেকে কোনোভাবে তা সরানো যায় না। কি বলছেন স্যার? এই বোমটা যদি এত পাওয়ারফুল হয় তাহলে তো আমাদের আরও পাওয়ারফুল লোক দরকার আমাদের টিমে। এমন একজন লোক আছে, তবে একটা সমস্যা আছে। কি সমস্যা স্যার? ওই লোকটা কোনো সাধারণ লোক না, অনেক পাওয়ারফুল। সে ওকে খুঁজে বের করতে গেলে আমাদের বছর পার হয়ে যাবে। তবুও আমার মনে হয় না ওর খোঁজ পাবো। স্যার তাহলে এখন উপায় কি? আমি আর্মি ক্যান্টনমেন্টে গেলে ওর খোঁজ পাবো। স্যার ওই লোকটা কি অনেক বড় কোনো অপরাধী? কি অপরাধী? ও হচ্ছে আর্মির হেড, বোমা বিশেষজ্ঞ। দুনিয়াতে এমন কোনো বোমা নেই যে ও নষ্ট করতে পারে না। তার জন্য একজন স্কাটার, তার উপর ফাইটার। একটা লোক এত কিছু হলো কি করে? তা আমি নিজেও জানি না, একমাত্র উনি পারবেন আমাদের দেশকে বাঁচাতে। তার জন্য আমাদের ওনার দেশে গিয়ে আর্মি ক্যাম্পে গিয়ে লোক যোগাযোগ করতে হবে। ওরা হয়তো কোনো না কোনো তথ্য অবশ্যই দিতে পারবে। তাহলে আমরা সরাসরি ওখানে গিয়ে ওদের সাথে যোগাযোগ করি। হ্যাঁ, ওখানে যাওয়ার প্রস্তুতি নাও। পরের দিন সকালে বড় অফিসার ও রাশেদ চলে যায় রাশিয়ায়। স্যার এই দেশ তো অস্ত্র তৈরি করতে ওস্তাদ। ঠিক ধরেছ। এখন অপেক্ষা করো, কিছুক্ষণ পর এখানে কিছু লোক আসবে। ওরা আমাদের নিয়ে যাবে ক্যাম্পে। ওনারা অপেক্ষা করার পর কিছু লোক আসে। ওরা নিজেদের কোনো একটা নেম বলাতে ওনাদেরকে নিয়ে চলে আসে ক্যাম্পে। ওখানে ওরা একজন বড় অফিসারের সাথে কথা বলে। বলুন, আপনাদের আমি কিভাবে সাহায্য করতে পারি? দেখুন, আমরা একজনের খোঁজ নিতে এসেছি। দেখুন, আপনারা যার খোঁজ নিতে এসেছেন উনি এখন কোথায় আছে তা আমরা কেউ জানি না। তবে আপনারা আপনাদের সমস্যার কথা আমাদের বলে যান, আমরা যত দ্রুত সম্ভব ওনার সাথে যোগাযোগ করব। স্যার বলছিলাম কি, কতদিন লাগবে? এই ধরুন 10-15 দিন সময়। কি বলছেন? এত লেট হলো তো আমরা এখানে এসে কোনো লাভই হলো না। দেখুন, উনি আমার থেকে বড় অফিসার, উনি কখন কোথায় যায় তা আমরা কেউ জানি না। জানা তো দূরের কথা, আমি এখন পর্যন্ত ওনার মুখটা দেখতে পারিনি। তাহলে তো এখানে আসাটা কোনো কাজই দিল না। চিন্তা করবেন না, হয়তো দেখবেন উনি সময় মতো পৌঁছে গিয়েছে। তাহলে আমরা এখন উঠি। ওনারা চলে আসে। অন্যদিকে একটা জঙ্গলে ধারে বসে আছে আকাশ। এই জঙ্গলের ভিতরে অনেক খারাপ কাজ করে। এই জঙ্গলের ভিতরে অনেক খারাপ কাজ হয়, নারী পাচার থেকে শুরু করে মানুষ মারা পর্যন্ত সব ধরনের কাজ হয় এই জঙ্গলের মধ্যে। আকাশ বসে আছে আর দেখছে দূরবীন দিয়ে অনেক কিছু দেখতে থাকে, কোথায় কি হচ্ছে না হচ্ছে। অন্যদিকে আকাশ সবটা দেখতে পেয়ে পানির ভিতর দিয়ে চলে যায় জঙ্গলের অন্য পাশে। ওখানে গিয়ে একে একে লোকদের মারতে থাকে আর ওদের লাশগুলো ফেলতে থাকে। সবকিছু ঠিক করে আকাশ চলে যায় ভিতরে। ওখানে অনেক মেয়ে ছিল যাদের আজকে পাচার করার জন্য নিয়ে যাওয়া হতো। ওরা আকাশকে দেখেই বলে, কে রে তুই? মনে তো হচ্ছে না আমাদের লোক তুই। ঠিকই ধরেছিস, আমি তোদের লোক না। এখন কোনো কথা না বলে তাড়াতাড়ি বল, ওই মেয়েগুলোকে কোথায় রেখেছিস? সে যেখানেই রাখি না কেন, তোকে কেন বলতে যাব? আমাকে না বললে যে তোদের মরতে হবে। বাহ, তোর সাহস আছে বলতে হবে।
নয়তো আমাদের এতগুলো লোককে দেখেও তোর একটু ভয় করছে না। ভয় আমি পাই না, তবে আমি যেখানে আজ পর্যন্ত গিয়েছি ওখান থেকে একটা লোককেও আমি জীবিত রাখিনি। ওহ তাই নাকি? তাহলে তো আজকে তোকে মেরে তোর কথা ভঙ্গ করতে হয়। এই তোরা ওকে মেরে এখানেই পানিতে ভাসিয়ে দে। লোকটা কথা বলা শেষ করার আগেই আকাশ ওখানে থাকা সবাইকে মেরে ফেলে এবং ওই লোকটার সামনে দাঁড়িয়ে আছে। লোকটা আকাশকে দেখে ভয় পেয়ে আছে। এটা কি হলো? আমি কথা বলা শেষ করার আগেই? আমি তোকে কি বলেছি তখন? আমি যেখানে যাই ওখানে কাউকে বাঁচিয়ে রাখি না। প্লিজ আমাকে ছেড়ে দেন, আমি আর কখনো এমনটা করব না। আমি বলে দিচ্ছি এই মেয়েগুলো কোথায় আছে। প্লিজ তবু আমাকে মারিস না। ঠিক আছে, মারবো না। এখন ওরা কোথায় আছে তা আমাকে বল। আমি নিয়ে যাচ্ছি, চলেন আমার সাথে। এই তো কাজের ছেলে। লোকটা আকাশকে নিয়ে যায়। আকাশও যেতে থাকে লোকটার সাথে। আকাশ একটা গোপন রুমে যায়। ওই রুমে গিয়ে প্রায় 100 জন মেয়েকে দেখতে পায়। ওই মেয়েগুলোকে দেখে আকাশ ওই লোকটাকে মেরে ফেলে। এতে করে ওই মেয়েগুলো অনেকটা ভয় পেয়ে যায়। ভয় পাবার কিছু নেই, আমি তোমাকে উদ্ধার করতে এসেছি, সেজন্য ভয় পাবার কিছু নেই তোমাদের। সেজন্য তোমরা শান্ত হও। আর একটা কথা, এই ধরো একটা মেশিন। এই মেশিনটা আমি যাওয়ার পর চাপ দিবে, তাহলে তোমাদের কিছু লোক এসে উদ্ধার করে নিয়ে যাবে। ওদের হাতে মিশন দিয়ে আকাশ চলে যায়। ওরা ওই মিশনে অন করার সাথে সাথেই একটা লোকেশন দেখায় আর্মি হেডকোয়ার্টারে। স্যার একটা লোকেশন পেয়েছি। ওই লোকেশনে এখনই অফিসারদের পাঠাতে হবে। তাহলে দেরি না করে তাড়াতাড়ি করে ওখানে অফিসার পাঠাও। ঠিক আছে স্যার, আমি এখনই লোক পাঠাচ্ছি। অফিসার ওই লোকেশনটা দিয়ে দেয়। অন্যদিকে আকাশ ওখান থেকে অনেক দূরে চলে যায়। 15 মিনিট পর হট লোকেশনে 10 জন আর্মির লোক আসে। ওরা ওখানে নেমে একের পর এক লাশ দেখতে পায়, তাই ওরা ভিতরে যেতে থাকে ওই লোকেশনের দিকে। লোকেশনে গিয়ে দেখে 10 জন মেয়ে একটা রুমে বসে আছে, তাই ওরা ভিতরে যাওয়ার আগেই বলে, তোমরা ঠিক আছো তো? আর ভিতরে কোনো সমস্যা নেই তো? আর যে লোকটা তোমাদের হাতে এই ট্রান্সমিটার দিয়েছে উনি কোথায়? কোনো সমস্যা হয়নি, ওরা সবাই মারা গিয়েছে আর উনি আমার হাতে ট্রান্সমিটার দিয়ে চলে গিয়েছে। তা কোথায় গিয়েছে? এই ব্যাপারে কি কোনো তথ্য বা কিছু বলেছে? না, এমন কোনো কিছু বলেনি। আমাদের শুধু বলেছে উনি যাওয়ার পরই যেন আমরা এই বোতাম চাপ দিই, আর কেউ না আসা পর্যন্ত এখানেই অপেক্ষা করি। ওকে, তাড়াতাড়ি করে সবাই বেরিয়ে আসো। তোমরা যেহেতু লোক সংখ্যা বেশি, তাই তোমাদের জন্য আরও কয়েকটা হেলিকপ্টারের ব্যবস্থা করতেছি। এরপর অফিসের কন্ট্রোল রুমে কল করে আরও কিছু হেলিকপ্টার পাঠাতে বলে। হেলিকপ্টার এসে ওখানে নামতে থাকে। একের পর এক করে ওখানে ওই মেয়েগুলো উঠতে থাকে। সবাইকে উঠতে হেলিকপ্টারে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। ওখান থেকে মেয়েগুলোকে নিয়ে আসা হয় আর্মি ক্যাম্পে। এরপর ওদের পুলিশের হাতে তুলে দেওয়ার আগে একটা প্রেস মিটিং হয়। ওই মিটিংয়ে সব কিছু লাইভ দেখানো হয়, আর এই মিটিংয়ে বড় অফিসার নিজে মন্তব্য রাখে। দেখুন, আমরা এই মেয়েদের একটা জঙ্গল থেকে উদ্ধার করি, আর এদের আমরা পুলিশের হাতে হস্তান্তর করব। এরপর পুলিশ ওদের নিজ বাড়িতে পৌঁছে দেবে। এইদিকে এই নিউজটা দেখে রানা তো অনেক খেপে যায়। এই হতেই পারে না। ওই মেয়েগুলোকে আমি $5000 বিনিময়ে বিক্রি করতে পারতাম, কিন্তু এই লোকগুলো আমার সব কিছু বরবাদ করে দিল। ছাড়বো না আমি কাউকে। রানার এমন চেঁচানো দেখে ওর লোক ভয় পেয়ে যায়। এদিকে প্রেস মিটিং শেষ হলে সবাই চলে যায়। অন্যদিকে আকাশ বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে। এরপর টিভিতে নিউজ দেখতে থাকে। তারপর সকালে বের হয়ে চলে আসে ভার্সিটিতে। এখানে আকাশ পড়াশোনা করতে আসে না, আসে আসে মারামারি করতে। এই ভার্সিটির সবাই আকাশকে ভয় পায়, কেননা আকাশ যেদিন ভার্সিটিতে আসে ওই দিন ভার্সিটির অনেক আতঙ্ক সৃষ্টি হয়। যদিও আকাশ নিরপরাধ কাউকে মারে না। ভার্সিটিতে মারামারি করে চলে আসে ওর বাড়িতে আসার পর ফোনে একটা কল আসে। স্যার কেমন আছেন? ভালো আছি। ওই দিকের কি খবর? সব কিছু ঠিক আছে তো? স্যার আপনার খোঁজ নেওয়ার জন্য আমেরিকা থেকে সিবিআই লোক এসেছিল। কি বলেছিল ওনারা? ওনাদের দেশে কিছু বোম ব্লাস্ট হওয়ার সম্ভাবনা আছে, তাই ওনারা আপনার সাহায্য চাইছে। ওনাদের বলে দাও আমি 2 দিন পর আসবো, আর ওই বম ব্লাস্ট হতে হতে আরও 7 দিন বাকি আছে। ওকে স্যার, আমি তাহলে ওনাদের বলে দিচ্ছি। হ্যাঁ, আর আমার যাওয়ার ব্যবস্থা করো।
চিন্তা করবেন না স্যার, আমি যার ব্যবস্থা করছি। এদিকে আর্মি ক্যাম্প থেকে সিবিআই অফিসে কল দিয়ে জানিয়ে দেওয়া হয় বিষয়টা। আপনারা কোনো চিন্তা করবেন না, ফোনের কোনো ক্ষতি আমরা হতে দেবো না। এইদিকে 2 দিন পর আকাশ চলে যায় আমেরিকায়। ওখানে বড় অফিসার ও রাশেদ দাঁড়িয়ে আছে একটা কোড নেম হাতে নিয়ে। কেননা এখান থেকে বলা হয়েছে এই কোড নেম। আকাশ কোড নেম দেখতে পেয়ে চলে যায় ওদের কাছে। আপনারা যার জন্য অপেক্ষা করছেন আমি সে ব্যক্তি। কিন্তু তুমি তো অনেক ইয়ং, এত অল্প বয়সে আর্মির ওয়েট বলে কি করে? সব কথা কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন, নাকি আমি একা চলে যাব? চলেন স্যার, এই গাড়িতে ওঠেন। আমরা তো মাত্র 3 জন লোক, তাহলে এখানে এত গাড়ি কেন? স্যার, এখানে আপনার নিরাপত্তার জন্য পুলিশ কমান্ডো নিয়ে এসেছি, কারণ ওরা যদি জানে আমরা বাইরে থেকে লোক এনেছি তাহলে সমস্যা হতে পারে আপনার। যদি অ্যাটাক করে বসে। আমার উপর অ্যাটাক করবে? হাসালেন। এখন কথা না বাড়িয়ে কি চলা যায়? শিওর স্যার, তাহলে চলুন। এই ছেলেটাকে আমাদের সাথে কাজ করে। চলুন, দেরি হয়ে যাচ্ছে, 2 দিন পর বম ব্লাস্ট হবে। ওরা গাড়িতে উঠে যায়। ওরা যেতে যেতে কথা বলতে থাকে। কিছু দূর যাওয়ার পর একটা জঙ্গলের ভিতর দিয়ে ওদের যেতে হবে, তাই ওরা ভিতরে দিয়ে যাচ্ছে। তখনই ওরা রাস্তার উপর কয়েকটা গাছ দেখতে পায়। সবাই আলাদা থাকো, বিপদ যে কোনো মুহূর্তে যে কোনো দিক থেকে আসতে পারে। আমি যে এখানে আসব এর খবর কি কেউ জানে? তা শুধুমাত্র আমি আর বড় স্যার জানে। আর এদের শুধু বলেছি একজন ভিআইপি অফিসার আসবে, তাকে সিকিউরিটি দিতে হবে। তো এখন কি করবেন? ওরা তো পথে গাছ কেটে রেখে দিয়েছে। চিন্তা করবেন না, আমরা গাছ সরিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি। একদম গাছে গাছে যাবেন না, এবং গাড়ি থেকেও কেউ নামতে যাবেন না। কেন নামবো না? ওরা আশেপাশে কোথাও বসে আছে, বের হলেই গুলি করবে ওরা। তাহলে এভাবে বসে তো থাকতে পারি না। বসে থাকতে বলেছি, বসে থাকেন। আর মিস্টার রাশেদ, আপনাদের কাছে তো বন্দুক নেই। কমান্ডোদের বলেন গাড়ি থেকে নামতে। ওদের গায়ে বুলেট প্রুফ জ্যাকেট আছে, তাই ওদের কোনো কিছু হবে না। আর আমাকে একটা দূরবীন দিন, আমি চেক করছি কোথা থেকে গুলি চলে। তার আগে দেখেন গাছের সাথে কোনো তার যুক্ত আছে কিনা। যদি থাকে তাহলে সাবধানে থাকবেন। ঠিক আছে স্যার, আমরা তাহলে নামছি। কমান্ডার নামতে থাকে। কমান্ডার নামার 2 মিনিটের মাথায় ওখানে গুলি চালাতে থাকে। কারা যেন লুকিয়ে লুকিয়ে গুলি করতে থাকে, যার কারণে কমান্ডোগুলো একে একে গাছের সাথে লুটিয়ে যায় আর গুলি করতে থাকে। কমান্ডো কোনো লোককে খুঁজে পায় না। এদিকে কমান্ডো গুলি লাগে, এদিকে কমান্ডোর গুলি লাগে, কিন্তু জ্যাকেটের জন্য কোনো ক্ষতি হচ্ছে না। স্যার, এবার কি করবে? ওরা তো পেছন থেকেও আমাদের ঘেরাও দিয়ে রেখেছে। বুঝেছি, এবার আমাকেই কিছু করতে হবে। বন্দুক বের করে আকাশ গুলি করতে থাকে। এতে করে যারা গাড়ির কাছে ছিল ওরা সবাই মারা যায়। এরপর একে একে লোকগুলো গাছের কাছ থেকে বের হয়ে চলে আসে গুলি করার জন্য। ওদের গুলি করার জন্য পুলিশ কমান্ডো ওদের উপর গুলি চালাতে থাকে। এভাবে 30 মিনিট যাওয়ার পর মোটামুটি ওরা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পারে। এতে করে কিছু পুলিশ মারা যায় আর কিছু কমান্ডো আহত হয়। আমি বুঝতে পারছি না, আপনার দেশে আমি আসব তা ওরা কি করে জানে? কিন্তু এখন যা হওয়ার হয়ে গিয়েছে, তো চলুন এখন। জি চলুন স্যার। এভাবে ওরা গাছটাকে সরিয়ে চলে যায় ওদের হেডকোয়ার্টারে। ওখানে আকাশকে ওরা সব প্ল্যান বলতে থাকে। আকাশ সবগুলো প্ল্যান শুনতে থাকে। কিছু কিছু সমস্যা আছে যা আকাশ বুঝতে পারে। দেখুন, আপনাদের প্ল্যান তো শুনলাম, এখন একটা কাজ করুন। আপনাদের এখানে যেখানে যেখানে ওরা বম লাগানোর কথা, ওই জায়গাগুলোতে এই মেশিনটা বসিয়ে দিন। ঠিক আছে, এই মেশিনে। আপনাদের যা বলেছি তাই করেন। এই মেশিনটা গিয়ে ওখানে লাগিয়ে দিন, বাকিটা আমি বুঝে নেব। রাশিদ, তুমি তাহলে নিজের দায়িত্বে এইগুলো লাগিয়ে দিয়ে আসো। ঠিক আছে স্যার, তাই হবে। পরের দিন রাশেদ ওই মিশনগুলো লাগিয়ে দিয়ে আসে। লাগিয়ে দিয়ে আসার পর আকাশ ওর মনিটরে সব দেখতে থাকে। ওই মেশিনের কাজ হলো বোমা খুঁজে বের করা। যদিও কেউ বোমা নিয়ে ভিতরে আসে তাহলে ওই মেশিনগুলো অটোমেটিকই লাল হয়ে যাবে, যা আকাশ সিগন্যাল স্বরূপ দেখতে পারবে। এইভাবে মিশনগুলো লাগানোর 1 দিন পর প্রতিটা সিগন্যালে লাল হয়ে আসে। তাই আকাশ রাশেদ ও ওর বড় অফিসারকে কল দিয়ে আসতে বলে। আপনারা যে যে জায়গায় মেশিনগুলো বসিয়েছেন ওই জায়গাগুলোতে বম লাগানো আছে, তাই আপনারা আগে গিয়ে বম খোঁজেন।
যদি পান তাহলে আমাকে বলবেন। ঠিক আছে স্যার। আগে দেখুন আপনাদের বম স্কোয়াড পারে কিনা ঠিক করতে। ঠিক আছে স্যার, তাই হবে। ওরা বম স্কোয়াডকে নিয়ে চলে যায়। অনেক পরীক্ষা করার পর ওরা বম খুঁজে পেল, কিন্তু বম খুঁজে পেলেও ওই বম এখান থেকে সরানো সম্ভব না, কারণ ওই বমের সাথে ম্যাগনেট ফিট করা। এই বম একটা অ্যাক্টিভ করে দিলে পুরো বিল্ডিং এর লোড থেকে ম্যাগনেট টেনে নেয়, যার জন্য রডের সাথে এই আকর্ষণ করে, যার ফলে এটা সরানো সম্ভব না। এইদিকে বম স্কোয়াড একটা ডিফিউজ করার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কিছুতেই পাচ্ছে না। ওরা হার মেনে নিল। তোমরা হচ্ছে এই দেশের সেরা বম কোয়ার্টার, তোমরা হাল ছেড়ে দিলে কি করে হবে? ওরা না পারতে আকাশকে ডাকা হয়। আকাশ ওখানে বসে বমটা দেখতে থাকে। বম দেখে আকাশ বুঝতে পারে এটা অনেক পাওয়ারফুল বম। স্যার কি বুঝেছেন? অনেক কিছু। একটা কাজ করো, এই বম খোলার জন্য যা যা লাগে সব নিয়ে এসো। ওরা সব যন্ত্রপাতি নিয়ে আসে। আকাশ যন্ত্রপাতি দিয়ে বমটাকে খুলে নেয়। বমের ভিতরে এক প্রকার মেডিসিন আছে। এই মেডিসিন বের করে সাবধানের সাথে গ্লাসের ভিতরে রেখে দেয়। এরপর ভিতর থেকে সব তার নষ্ট করে দেয়। এতে করে বোমা নষ্ট হয়ে যায়। আরও 5টা বম আছে, ওইগুলো নষ্ট করতে হবে। এত তাড়া কিসের? চলো অন্য বমগুলো দেখে আসি। এখন বমটাকে সরাতে পারবে, কারণ বম এখন আর আকর্ষণ করছে না। এরপর আকাশ ওখান থেকে সব জায়গায় যায় আর এক এক করে সব বম নষ্ট করতে থাকে। সবগুলো বম নষ্ট করতে আকাশের প্রায় 2 ঘন্টা সময় লেগে যায়। এইদিকে বম নষ্ট করার কথা টিভিতে দেখানো হলো। এতে করে রানার ব্যাপারটা জেনে গেল। রানা তো বিষয়টা জেনেই অবাক। এই বোম আজ পর্যন্ত কেউ নষ্ট করতে পারেনি, সেখানে কিনা আজ কোথা থেকে লোক এসে সব শেষ করে দিল। বস, আমি তো নিজেও আশ্চর্য, কেননা এক একটা বোমের এক একটা সিস্টেম বানানো হয়েছে। তাহলে ওই ছেলেটা কি করে সব জানতে পারলো? তা তো তুমি জানো। বস, আমি জানি না, তবেও একটা কথা। কি কথা বলো? বস, আমার মনে হচ্ছে উনি আমার গুরু হবে। গুরু মানে? না, মানে উনি যেহেতু আমার বানানো বোমা নষ্ট করতে পারে, সেই হিসেবে তো আমার গুরুই হবে। ও তাই বল। এইদিকে আমেরিকা শহরে এখন বিপদমুক্ত, তাই আকাশ এখান থেকে যাওয়ার জন্য প্রস্তুত হলো। সে যে অফিস থেকে বের হয়ে রাস্তায় আসে, তখনই আকাশের গাড়ির সামনে একটা মেয়ে এসে পড়ে। আকাশ গাড়ি ব্রেক করে ওই মেয়েটার কাছে যায়। কি হয়েছে আপনার? আমার পেছনে কতগুলো লোক তাড়া করছে আমাকে, প্লিজ আমাকে বাঁচান, ওদের হাত থেকে বাঁচান প্লিজ। তা তো বাঁচাবো, আপনার তো হাত দিয়ে রক্ত পড়ছে, আপনাকে তো হসপিটালে নিতে হবে। প্লিজ আগে আমাকে বাঁচান। আকাশ মেয়েটাকে ধরে গাড়িতে উঠায়। তখন পিছন থেকে কয়েকজন লোক আসে। এই ছেলে এই দিক দিয়ে কোনো মেয়েকে যেতে দেখেছো? হ্যাঁ, ওইদিকে গিয়েছে। এরপর লোকগুলো চলে যায় ওইদিকে লোকগুলো গেলে আকাশ মেয়েটাকে হসপিটালে নিয়ে চলে যায়। হসপিটালে মেয়েটাকে ভর্তি করিয়ে দেয়। এইদিকে আকাশের ফ্ল্যাটের সময় শেষ, তাই আকাশ হসপিটালেই আসে। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে আসে। রোগী আপনার কে হয়? কেউ না, ওনাকে আমি রাস্তায় এই অবস্থায় পেয়েছি। তার উপর ওই মেয়েটার পিছনে অনেক লোক ছিল ওকে খোঁজার জন্য। কিন্তু ডক্টর, কোনো ক্রিটিক্যাল সমস্যা কি? দেখুন, ওনার শরীর অনেক দুর্বল, তার উপর ওনার হাত কেটে গিয়েছে। আমরা সব কিছু ঠিক করে দিয়েছি, রক্ত দিয়েছি, এখনও জ্ঞান ফিরতে 12 ঘন্টা সময় লাগবে। আপনাদের বিল কত হয়েছে আমাকে বলেন, আমি ডলার দিয়ে দিচ্ছি। মেয়েটা সুস্থ হলে ওকে পুলিশকে কল দিয়ে বলবেন যেন ওকে বাসায় পৌঁছে দেয়। দেখুন, কিছু সমস্যা হয়েছে, তাই আমার মনে হচ্ছে আপনার এখানে থাকাটা খুব প্রয়োজন। যেমন? ঠিক বুঝলাম না। ওনার মাথায় আঘাত লাগে, তাই এতে করে ওনার স্মৃতি কিছুটা নষ্ট হয়ে যেতে পারে। অ্যাক্সিডেন্ট হওয়ার আগে উনি আপনাকে দেখেছেন, তাই জ্ঞান ফিরে আপনাকে না দেখলে সমস্যা হয়ে যেতে পারে। ওকে ডক্টর, তাহলে আমি অপেক্ষা করতেছি। ওনার জ্ঞান ফিরতে সময় লাগবে, তাই আপনি সে সময়ে কাজ থাকলে করতে পারেন। ঠিক আছে ডক্টর, এই আমার নাম্বার। যদি কোনো সমস্যা দেখেন তাহলে কল দিবেন, নয়তো আমি 10 ঘন্টার মধ্যেই চলে আসব। আচ্ছা, ধন্যবাদ। আকাশ ওখান থেকে চলে আসে সিবিআই অফিসে। ওখানে আকাশকে দেখে অনেকেই অবাক হয়, কেননা এতক্ষণে আকাশে তো চলে যাওয়ার কথা, সেখানে আকাশ এখানে কি করছে, তার জন্য অনেকেই অবাক। আরে স্যার, আপনি ফিরে এলেন, কোনো সমস্যা হয়েছে কি? তুমি আমার সাথে চলো, একটা কাজ আছে। কি কাজ স্যার? তুমি কি প্রশ্নই করবে নাকি আমার সাথে যাবে? ওকে, চলুন স্যার।
আকাশ রাশেদের সাথে পুলিশ স্টেশনে যায়, কেননা এই মেয়েটির ছবির মাধ্যমে আকাশ মেয়েটির ফুল ডিটেলস দেখার জন্য পুলিশ স্টেশনে আসে। এখানে আকাশ থাকে না, তাই ওখানে পুলিশ আকাশকে কোনো তথ্য দিবে না, কিন্তু রাশেদ থাকলে আকাশ তথ্যগুলো খুব তাড়াতাড়ি নিতে পারবে, তাই ওরা পুলিশ স্টেশনে আসে। এই মেয়েটার অল তথ্য আমার চাই। কে তুমি ভাই, যে তুমি বললেই আমি সব তথ্য তোমাকে দিয়ে দেব? আমি সিবিআই অফিসার, এবার তো তথ্য দিতে পারবেন। স্যার আগে বলবেন তো, আপনি ওনার বন্ধু। দাঁড়ান স্যার, ছবি দেন, আমি এখনই দেখছি। তাড়াতাড়ি করুন, সময় কম। পুলিশ অনেকক্ষণ ধরে রেকর্ড চেক করতে থাকে। উনি এখানে কোনো তথ্য দই ফেলে না। সরি স্যার, ক্রিমিনাল রেকর্ডে কোনো তথ্য পাইনি। ওই তোকে বলেছি তথ্য বের করতে, যেখানে তুই ক্রিমিনাল রেকর্ড দেখেছিস। দেখুন স্যার, এই মেয়েটির তথ্য জানতে হলে আপনাকে আধার কার্ড অফিসে যেতে হবে। ওখানে ছবি দিলেই মেয়েটির সব তথ্য পেয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে রাশেদ, চলো তাহলে ওই অফিসে। চলুন স্যার তাহলে। ওরা আধার কার্ড অফিসে মেয়েটির ছবি দিয়ে কোনো তথ্য পেল না, তাই মেয়েটির ফিঙ্গার লাগবে, সেই জন্য মেয়েটির আঙ্গুলের ছবিও এনেছে আকাশ। সব কিছু চেক করে আকাশ জানতে পারি এই মেয়েটি একজন এজেন্ট, তারা সিরিয়াল কিলার, বম ব্লাস্ট থেকে শুরু করে এই সবের তথ্য এই মেয়েটি রাখে। আচ্ছা, সবই তো বুঝলাম। এই মেয়েটির ডিটেলস অনুযায়ী এর পরিবারে কেউ বেছে নেই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আকাশ ওখান থেকে চলে আসে। এইদিকে রাশেদ একের পর এক প্ল্যান করে যাচ্ছে আকাশ আর ওই মেয়ের ব্যাপারে। স্যার, মেয়েটির কে? তোমাকে আর জানতে হবে না, এবার তুমি আসতে পারো। রাশেদ আর কোনো কথা বলার সাহস পেল না। রাশেদ চলে গেল অফিসের দিকে। এইদিকে আকাশ চলে আসে হসপিটালে। ডক্টর, এটার কি জ্ঞান ফিরেছে? তাহলে মেয়েটার নাম ইরা? হ্যাঁ ডক্টর। 1 ঘন্টা অপেক্ষা করুন, যে কোনো মুহূর্তে জ্ঞান ফিরতে পারে। ঠিক আছে ডক্টর। এইদিকে 1 ঘন্টা পর ইরার জ্ঞান ফিরে। জ্ঞান ফেরার পর ইরা আকাশকে দেখে জড়িয়ে ধরে। তুমি কোথায় চলে গিয়েছো আমাকে ছেড়ে? এইদিকে আকাশ ডক্টরকে ইশারায় বলে। ডক্টর ইশারায় আকাশকে ওনার বলা আগের কথাগুলো মনে করিয়ে দেয়। কোথাও না, তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। নতুন বাড়ি নিয়েছি, সেজন্য লেট হয়ে গিয়েছে। আমি কোথায়? আর আমার হাতে মাথায় ব্যান্ডেজ কেন? তুমি বিছানা থেকে পড়ে গিয়েছো তাই। ও, তা আমাকে কখন নিয়ে যাবে বাড়িতে? এই তো কিছুক্ষণ পরে। তুমি এখন শুয়ে থাকো, আমি ডাক্তারের সাথে কথা বলে দেখি। আচ্ছা, দেখো তুমি। আকাশ বের হয়, সাথে ডক্টরে বের হয়। ডক্টরের সাথে আকাশ ওনার চেম্বারে আসে। ডক্টর, এখন উপায় কি? ও তো আমাকে নিজের স্বামী বলছে। চিন্তা করবেন না, মেয়েটা আঘাত পেয়েছে তাই এমন করে বলছে। আচ্ছা, আপনি কি মেয়েটার অজ্ঞান হওয়ার আগে কোলে বা স্বামীর মতো আচরণ করেছেন? ও যখন গাড়ির সামনে আসে তখন আমি একবার ওকে কোলে নিয়ে গাড়িতে উঠাই। ওই সময় আমাকে স্বামী না অন্য কোনো কিছু বলেছিল। এখন আপনার কাছে 2টো পথ আছে, এক ওকে বিয়ে করেন, নয়তো স্বামী হওয়ার নাটক করে ওকে সুস্থ করে তোলেন। আচ্ছা, ও যদি ওর জ্ঞান ফিরে পায়, মানে স্মৃতি ফিরে পায়, তখন কি আমার কথা মনে থাকবে ওর? তা থাকবে। তাহলে ওকে বিয়ে করে নিব, এতে করে ওর উপর সেবা করার অধিকারটুকু পাবো। এদিকে হসপিটাল থেকে ফেরার পর আকাশ কাজে অফিসে আসে। ওখানে ইরাকে আকাশ বিয়ে করে নেয়। বিয়ে করে ইরাকে নিয়ে আকাশ চলে আসে লন্ডনে। লন্ডনে আকাশের বাড়ি আছে, সাথে আর্মির 5 জন লোক আর কিছু কমান্ডোর দ্বারা এই বাড়িটা দেখাশোনা করা হয়। ইরার বাড়ির ভিতরে যেতেই ওদের দেখে ভয় পেয়ে যায়। ইরা, কি হয়েছে তোমার? এদের দেখে আমার খুব ভয় লাগে, প্লিজ এদের চলে যেতে বলো প্লিজ। এরা আমাদের দেখাশোনা করার জন্য আছে, আর এরা এখানেই থাকবে। বাড়ির ভিতরে এরা থাকবে না, ঠিক আছে? ঠিক আছে, এখন চলো ভেতরে গিয়ে তোমাকে রান্না করে খাওয়াবো। চলো। ওরা ভিতরে চলে যায়। এইদিকে আকাশের কাছে ফোন আসে, তাই কল রিসিভ করে। আমি 3 দিনের জন্য বিজি থাকবো, তাই যা কিছু হয়ে যাক না কেন তোমরা সামলে নিও। এইদিকে ইরা সুস্থ হয় কিছুটা, তাই আকাশ ইরাকে নিয়ে শপিং মলে যায়। ওখানে ইরাকে জামা, শাড়ি যা কিছু লাগে ওইগুলো কিনে দেয়। ওখান থেকে ফেরার পথে শপিং মল থেকে বের হবে, তখনই দেখে শপিং মলের ভিতরে কিছু লোক বন্দুক নিয়ে ঢুকে যায়। ওরা শপিং মল থেকে কাউকে বের হতে দিচ্ছে না। ইরা তো ভয়ে আকাশকে জড়িয়ে ধরে আছে। ভয় পেও না, আমি তো আছি। তুমি এখানে এসে বসো, আমি জাস্ট
ওদের সাথে 5 মিনিট কথা বলে আসতেছি। না, তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকো, নয়তো ওরা আমাকে আর তোমাকে মেরে ফেলবে। আকাশ ইরার জন্য যেতে পারছে না, তাই ফোন বের করে কল দেয়। 1 মিনিট কথা বলে আবার ফোন রেখে দেয়। 5 মিনিটের ভিতরে বাইরে কমান্ডো চলে আসে। ওরা ভিতরে ঢুকে একের পর এক গুলি করতে থাকে, ওরাও পাল্টা গুলি করতে থাকে। এতে করে 2 দলের কিছু লোক মারা যায়। এদিকে যতই ওদের মধ্যে গুলি চলতে থাকে ততই চারিদিকে মানুষ আতঙ্কিত হয়ে থাকে। কিছুক্ষণ পর ওদের দলের লোক মারা যাওয়ার আগেই বলে, এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? কিছুক্ষণ পর ওদের দলের লোক মারা যাওয়ার আগে বলে, আমি তো মরে যাচ্ছি, কিন্তু বোমা তোরা কেউ খুঁজে পাবি না। মনে রাখবি, আজকে আমাদের সাথে এই শপিং মলে সবাইকে মরতে হবে। আগে তুই তো মর, তারপর না হয় তুই সবার চিন্তা করতে পারবি। লোকটা মারা যায়। লোকটা মারা যাওয়ার পর সবাই মিলে বম খুঁজতে থাকে। অনেকটা সময় হয়ে যাওয়ার পর বোমা খুঁজে পাওয়া যায়। বোমা নিয়ে আসা হয় আকাশের সামনে। আকাশ এক এক করে বোমার পার্টসগুলো খুলছে, আর অন্যদিকে ইরা শুধু তাকিয়ে আছে আর ভয় পেয়ে আছে। আকাশ সবগুলো পার্টস বের করে ভিতর থেকে মূল মেশিন বের করে নেয়। এরপর একটা কাগজের বোতলের ভিতরে ঢুকিয়ে রাখে। এরপর বোমার তারগুলো কেটে দেয়। বোমাটা ডিফিউজ হয়ে যায়। এই মেশিনটা সাবধানে রাখবে, যদি এই কাজ ভেঙে যায় তাহলে কিন্তু অনেক সমস্যায় পড়বে। তোমরা এই লাশগুলো নিয়ে যাও। ঠিক আছে স্যার, আমরা এই জায়গাটা ক্লিয়ার করছি। ওখান থেকে আকাশ চলে আসে ইরার কাছে আসতে ইরা ভয়ে আকাশকে জড়িয়ে ধরে। আরে ভয় পেও না, আমি আছি তো। তোমার কি শপিং শেষ নাকি আরও কিছু করবে? আমি আর কিচ্ছু কিনবো না, বাসায় চলো তাড়াতাড়ি। ওরা বাসায় চলে আসে। বাসায় এসে ওরা ফ্রেশ হয়ে নেয়। ইরা, তুমি একা একা বাসায় থাকতে হবে আজকে। একা একা থাকবো কেন? তুমি কোথায় যাবে? আমার একটা কাজ আছে, সে কাজে যাব। চিন্তা করো না, রাতের মধ্যেই ফিরে আসব। তোমার একা একা সমস্যা হবে না আশা করি। বাসাতে তোমাকে পাহারা দেওয়ার জন্য অনেক আছে। আমার হয়তো মোবাইল বন্ধ থাকতে পারে, তবুও তুমি চিন্তা করো না। তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করবে তুমি। আকাশ ইরার কপালে একটা চুমু দিয়ে বেরিয়ে পড়ে। এদিকে বের হয়ে আকাশ চলে আসে ক্যাম্পের মধ্যে। ক্যাম্প থেকে আকাশ এখন মিশনে যাবে, তাই সবাই প্রস্তুত হতে বলে। স্যার, একটা কথা বলবো কি? আকাশ বলো, কি কথা? তাড়াতাড়ি বলো, সময় নেই। স্যার, আমরা অনেক লোকই তো আছি, তাহলে শুধু শুধু আপনি কষ্ট করতে যাবেন কেন? তাছাড়া এই বিপদের মুখে আপনি না গেলে হয় না। তোমাকে ভাবতে হবে না, হেলিকপ্টার রেডি করো। ঠিক আছে স্যার। সবাই যে যার মতো করে তৈরি হয়ে বেরিয়ে পড়ে। দুপুর 3টায় ওরা নিজেদের গন্তব্য পৌঁছে যায়। ওই সময়ের পর ওরা পাহাড়ে উঠতে থাকে, কেননা পাহাড়ের উপর হেলিকপ্টার নিয়ে গেলে শত্রুপক্ষ তাড়াতাড়ি জেনে যাবে। তাই পাহাড় বেয়ে উপরে উঠে ওরা। অনেক সময়ের পর ওরা উপরে চলে যায়। উপরে উঠে নিজেদের পজিশন নিয়ে নেয়। সবাই নিজের মাইক্রোস্কোপ অন করে রাখো, যাতে করে আমার ডিরেকশন তোমরা ফলো করতে পারো। তাই হবে স্যার। টিম এ, তোমরা ডান দিক থেকে যাবে। টিম বি, তোমরা বাম দিক থেকে। আর টিম সি, তোমরা পেছনের দিক দিয়ে যাবে, আর আমি সামনের দিক দিয়ে যাব। কিন্তু স্যার, সামনে তো অনেক বিপদ রয়েছে। তোমাদের যা বলা হয়েছে শুধুমাত্র তাই করো, বুঝতে পারলে? ঠিক আছে স্যার, আমরা আপনাদের কমান্ড অনুযায়ী চলতে থাকবো। এরপর ওরা চলতে শুরু করে। সবাই সবার পজিশন অনুযায়ী যেতে থাকে। যেতে যেতে যাকে যাকে সামনে পায় ওদের সবাইকেই মারতে থাকে। এইভাবে ওরা পাহাড়ের ভিতর কিছু দরজা দেখতে পায়। ওরা দরজাগুলো ভেঙে ভিতরে ঢুকে যায়। ভিতরে গিয়ে ওরা চারিদিক থেকে লোকদের মারতে মারতে ভিতরে ঢুকতে থাকে। এইভাবে 1 ঘন্টা পর ওরা মূল জায়গায় এসে পৌঁছায়, কেননা এখানে ওই ধরনের বোমা বানানোর কাজ হতো। স্যার, এখানে তো ওইসব পাওয়ারফুল বোমা বানানোর কাজ চলতেছে। ঠিক ধরেছ। এখন তোমাদের যা দেখার জন্য ডেকেছি। এই বোমাগুলো যেহেতু ওরা তৈরি করেছিল, আমার মনে হয় এরা কোনো কিছু দেখে। বোমা তৈরি করেছিল। এখন তোমরা এখানে দেখো কোনো কিছু পাও কি না, মানে বোমা বানানোর পদ্ধতি। ঠিক আছে স্যার, আমরা খুঁজে দেখছি। ওরা অনেক সময় পর খুঁজে পেল সেই সব জিনিস।
কেননা এই বোমাগুলো কি করে বানানো হতো তা কম্পিউটারে ছিল। আকাশ ওখান থেকে বের করে পদ্ধতিগুলো দেখতে থাকে। সবগুলো পদ্ধতি আকাশে মুখস্থ করা, কেননা আকাশও এই পদ্ধতিগুলো শিখেছিল। এখান থেকে কোনো বোমা সাথে করে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। এখানে একটা বোমা অ্যাক্টিভ করে চলে যাব, তাহলে এই পাহাড়ে ওদের কোনো আস্তানা থাকলে তা ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে স্যার, আপনি যা ভালো মনে করেন তাই হবে। তাহলে তোমরা সবাই বেরিয়ে পড়ো এখান থেকে, আমি সব কিছু ঠিক করে আসতেছি। ওরা চলে যাওয়ার পর আকাশ বোমা অ্যাক্টিভ করে দেয়। এরপর আকাশ ওখান থেকে বের হয়ে যাওয়ার সময় অটোমেটিকভাবে একটা দরজা বন্ধ হয়ে যায়, যার ফলে আকাশ ওখান থেকে বের হতে পারছে না। অনেক চেষ্টা করার পরও দরজা খুলছে না। এইদিকে আর 5 মিনিট পর বোমা ব্লাস্ট হবে, তাই সাথে সাথে আকাশও শেষ হয়ে যাবে। এদিকে আকাশের কাছে কয়েকটা বোমা ছিল, ওই সবগুলো বোমা ব্লাস্ট করলে তাড়াতাড়ি করে দরজা ধ্বংস হয়ে যায়। আকাশ ওখান থেকে বেরিয়ে যায়, লাফ দিয়ে হেলিকপ্টার থেকে পালারে দৌড় দিতে থাকে, আর ওরা তাড়াতাড়ি করে হেলিকপ্টারে উঠতে থাকে। ওরা কিছুটা দূর যাওয়ার পরে বোমা ব্লাস্ট হয়ে ওই পাহাড়টি ধ্বংস হয়ে যায়। এদিকে ওরা ক্যাম্পে আসতে আসতে রাত হয়ে যায়। আকাশ ওদের ক্যাম্পে রেখে চলে যায়। অন্যদিকে রানের কাছে খবর চলে আসে। বারবার কার এত বড় সাহস হয়েছে যে আমার লোকদের মারে? বস, আমরা এখনো জানতে পারিনি কিছু, কে বা কারা এই কাজগুলো করে। খোঁজ লাগা, ওরা কি কোনো আইনের লোক নাকি শত্রুপক্ষের কোনো লোক হবে? বস, আমরা খোঁজ নিয়ে দেখতেছি ওরা কাদের লোক। দেখো তাড়াতাড়ি করে, বারবার আমার সাজানো গুটি এভাবে নষ্ট করে দেয় কি? অন্যদিকে রাত 10টার দিকে আকাশ করে আসলে ইরা দৌড়ে গিয়ে আকাশকে জড়িয়ে ধরে। কোথায় ছিলে তুমি এতক্ষণ? কত সময় ধরে তোমার জন্য অপেক্ষা করে আছি আমি, জানো? এই তো আমি চলে এসেছি। তুমি খাবার খেয়েছো? তোমাকে ছাড়া কি করে খাবার খাই বলো তো? তাহলে খাবার নিয়ে আসো, আমরা রুমেই খাবার খাবো। ঠিক আছে, আমি নিয়ে আসতেছি। ইরা খাবার নিয়ে চলে আসে। আকাশ ইরাকে ওর কোলে বসিয়ে নেয়। আরে কি করছো এগুলো? তেমন কিছু না, তোমাকে খাইয়ে দেব সেজন্য এখানে বসালাম। খাটে তো অনেক জায়গা আছে। কেন, আমার এখানে বসতে কি অসুবিধা আছে? একটুও না, আমি তো একটু মোটা, তাই তোমার কষ্ট হবে, সেই জন্য বললাম। তোমার কথা শুনে হাসবো না কাঁদবো কিছুই বুঝে উঠতে পারছি না। তুমি যদি মোটা হও তাহলে যারা মোটা তাদের কি বলবো? একটু হাসবে না বলে দিলাম। ঠিক আছে, হাসবো না, এখন তুমি খাও। এরপর ওরা একজন আরেকজনকে খাইয়ে দিতে থাকে। খাওয়া শেষ করে ওরা ঘুমাতে থাকে। তখন ইরা আকাশের বুকের ওপর শুয়ে আসে। পরের দিন সকালে আকাশ আবারও বের হয়ে যায়। এবার সবাই ইরা আকাশকে ডাক দিয়ে বলল, আচ্ছা, আমাকে তোমার অফিসে নিবে? কেন, আমার অফিসে গিয়ে কি করবে? এখানে একা একা থাকতে থাকতে বোর হয়ে গিয়েছি, ভালো লাগছে না একা একা থাকতে, তাই তোমার সাথে গেলে ভালোই লাগবে। তাহলে চলো আমার সাথে। সত্যি তুমি আমাকে সাথে নিবে? হ্যাঁ, নিব তো। তুমি আমার একমাত্র বউ, তোমার কথা আমি ফেলি কি করে? আমি তো ভেবেছিলাম তুমি বকা দিবে। বকা দিব কেন শুনি? একটু আগে এইরকম একটা সিন নাটকে দেখেছিলাম। ওখানে ওর স্ত্রী তার স্বামীকে এই কথা বলল, তখন স্বামী অনেক রেগে যায়। তাই আমি ভাবলাম তোমাকে বলে দেখি তুমি কি বলো, কিন্তু তুমি তো উল্টো রাজি হয়ে গেলে। তো তাহলে কি এখন যাবে নাকি এখানে বসে থাকবে? আমি তো রেডি হয়েই নিয়েছি, তুমি রাজি থাকলে যেন লেট না হয়, আর রাজি না থাকলে যাতে কিছু নাও করতে হয়। চলো, এখন দেরি হয়ে যাচ্ছে। আকাশ ইরাকে নিয়ে ক্যাম্পে চলে আসে। তখনই বুদ্ধি করে ইরার চোখ বেঁধে দেয়, যাতে করে ইরা এইসব কিছু না দেখতে পারে। চোখ বেঁধে নিয়ে গিয়ে আকাশ ওর কেবিনে নিয়ে যায়। আকাশ, আমার চোখ বেঁধে কোথায় নিয়ে আসলে তুমি? কোথায় আবার, আমার রুমে নিয়ে আসলাম। এখন চোখের বাঁধন খুলে দিচ্ছি, তুমি সামনে তাকাও। ইরার চোখ বাঁধন খুলে দেয়। ইরার সামনে তাকে দেখে রুমটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। রুমটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে মনে হয়। না, এমনিতে। এখন বলো কি খাবে? কিচ্ছু খাবো না, তুমি এখানটায় আমাকে একটু ঘুরিয়ে দেখাও। না দেখালেই হয় না? একটুও হয় না? তুমি একটু বসো, আমি 5 মিনিটের জন্য আসতেছি, তারপর না হয় তোমাকে নিয়ে ঘুরিয়ে দেখাবো। আচ্ছা,
আমি ততক্ষণে বোরকাটা পরে নেই। ঠিক আছে, তাই করো তুমি। আকাশ বাইরে এসে অফিসারকে সব বুঝিয়ে দেয়, কি কি করতে হবে সব বুঝিয়ে দেয়। আকাশ রুমে এসে ইরাকে নিয়ে বের হয়, তার সাথে সবকিছু দেখাতে থাকে। ইরাও সবকিছু দেখতে থাকে, তবে ইরা এত কিছু বুঝতে পারছে না এটা আসলে কোন জায়গায় এসেছে। আকাশ, জায়গাটা তো অনেক সুন্দর, এত ফুল গাছ, আর এইগুলো কিসের মেশিন? এইগুলো এমনই কাজের মেশিন, তুমি চলো ওইদিকে যাই। হ্যাঁ চলো। আচ্ছা, এখন বাসায় যেতে হবে, রান্নাও তো করতে হবে, তাই না? চলো তাহলে, তোমাকে এগিয়ে দিয়ে আসি, চলো। এইদিকে আকাশ এগিয়ে দেওয়ার জন্য যায়, অন্যদিকে আকাশ ক্যাম্পাসের ভিতরে গিয়ে দেখে ওখানে অনেক রকমের গাড়ি, তার উপর এমন কিছু লোক তাদের হাতে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। আকাশ উপস্থিত বোঝার চেষ্টা করছে কি হচ্ছে এখানে। তার উপর এখানে কোনো আর্মির লোকও সৈনিকও দেখতে পাচ্ছে না। কি ব্যাপার, সবাই এই 10 মিনিটের কোথায় গিয়েছ? আচ্ছা, এরা কারা আর এখানে ঢুকলো কি করে? তারপর এরা এভাবে ঘুমিয়ে আছে কেন? আচ্ছা, ওরা তো সবাই কপি খেয়েছিল, ওই কপির মধ্যে কোনো রহস্য নেই তো আবার? এদিকে আকাশ লুকিয়ে ভিতরে ঢুকে দেখে সব সৈনিকদের একটা রুমে আটকে রাখা হয়, আর বাকি অফিসারদের জিম্মি করে রাখা হয়। কোনো সৈনিকের কাছে অস্ত্র নেই, তাই আকাশ অবাক হয়। তখন মনে পড়ে আকাশের। আরে, আমি তো ওদের অস্ত্র লুকিয়ে রাখতে বলেছি, এখন কি হবে? ওরা তো বিপদে আছে। তাই আকাশ অস্ত্রগারে যার ওখান থেকে কিছু রাশিয়ার অস্ত্র নেয়, তার সাথে কয়েকটা পিস্তল নেয়, যাতে করে ওদের পিস্তল দিলে ওরা মোকাবেলা করতে পারে। ঠিক তাই হলো, আকাশ কৌশল ওদের কাছে কিছু পিস্তল দিয়ে দিল। এই বল, তোদের বড় স্যার কোথায়? ডাক ওকে এখানে। কেন ডাকবো ওনাকে? উনি এখানে এসে চলে গিয়েছে, এরপর আর আসেনি। তাহলে কল দিয়ে ডাকে, সরি। আর্মির লোক ওকে কল দিবে, তার আগে আকাশ ওদের দূর থেকে গুলি করতে থাকে। গুলি করার ফলে লোকজন চারিদিকে ছড়িয়ে পড়ে, এতে করে আর্মির লোকগুলো ওই পিস্তল নিয়ে ওদের উপর হামলা করতে থাকে। এইভাবে প্রায় কিছু আর্মি মারা যায়, আর সাথে ওখানে থাকা সব সন্ত্রাসীরাও মারা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে আকাশ ক্যাম্পাসে আসে। আকাশ এতক্ষণ ধরে দূর থেকে সবাইকে শুট করে মেরেছিল, তাই এখন ক্যাম্পাসে আসলে সবাই সেলুট দেয়। আকাশ এদের কি বলবে কিছুই বুঝতে পারছে না, তাই ওদের জড়িয়ে ধরে, সাথে ওরাও আকাশকে জড়িয়ে ধরে। এইসব কি করে হলো? কার এত বড় সাহস হলো যে আর্মি ক্যাম্পে এসে হামলা করে? আমি তো সজাগ ছিলাম, তাছাড়া বন্দুক না থাকলেও মোকাবেলা করার মতো সাহস আমাদের আছে, কিন্তু বুঝতে পারছি না কি থেকে কি হয়ে গেল। আমরা যারা যারা কফি খেয়েছিলাম তাদের হঠাৎ করে কি যেন হলো, যে আমরা নিজেদের মধ্যে ছিলাম না তখন। কপির মধ্যে কে কি মেশাবে? তাছাড়া তোমাদের এই অবস্থা আর ওদেরও হামলা করার মধ্যে তৃতীয় ব্যক্তির হাত অবশ্যই আছে, কিন্তু কে হতে পারে সে? আচ্ছা, আজকে রান্নাঘরে কে কে গিয়েছিল? বাবুচি ছাড়া তো কেউ যায়নি, আর বাবুচি নিজেও স্বীকার করেছে। বাইরের লোক তো আসার সাহস পাবে না এখানে, তাহলে আর কে হতে পারে? তা তো আমাদের খুঁজে বের করতে হবে। আচ্ছা, সিসিটিভি ফুটেজ কোথায়? স্যার, ওই লোকগুলো ওই ফুটেজগুলো ডিলিট করে দিয়েছে। ওরা কি করে এত কিছু জানতে পারলো? কিছুই তো বুঝতে পারলাম না। আমি তো কিছু বুঝতে পারছি না কি করে হলো এইসব। এরপর থেকে কড়া নজর রাখবে, কোনো কিছু খাওয়ার আগে যে কোনো একজন সব খাবার টেস্ট করবে। বুঝতে পারছি স্যার। বাকি শহীদদের লাশ ওদের বাড়িতে পৌঁছে দাও। যাদের পরিবারে আর কোনো ছেলে মেয়ে আর্মি হওয়ার যোগ্য না, তাদের পেনশনের ব্যবস্থা করে দাও। আর কারো পরিবারে যদি আর্মি হওয়ার উপযুক্ত কেউ যদি থাকে, আর যদি উপযুক্ত হতে ওর কয়েক বছর সময় লাগে, তাহলে এই স্ট্যাম্প ওদের কাছে দিবে, যাতে করে পরবর্তীতে আর্মিতে লোক নিলে ওরা এই স্ট্যাম্প কাগজ দেখিয়ে চাকরি করতে পারে। এই সুবিধাটা সবার ঘরে ঘরে বলে দিবে। স্যার, আপনি যা আদেশ করবেন তাই হবে। এইদিকে আকাশ ওর বাসায় চলে আসে। বাসায় এসে দেখে ইরার এখনো কোনো খাবার তৈরি করেনি, এবং কি আকাশকে দেখে ইরা উল্টে চমকে ওঠে। আকাশ, তুমি এই সময়ে বাসায়? কেন, আমি কি বাসায় আসতে পারি না? তা নয়, কেন? কিন্তু আজকে এত তাড়াতাড়ি চলে এলে তো, তাই বললাম আর কি।
এখন খাবার দাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আকাশ উপরে যাওয়ার পর ইরা খাবার এনে টেবিলের উপর রাখে। আকাশ ফ্রেশ হয়ে নিচে আসে, খাবার নিয়ে খেতে থাকে। ইরাকে কয়েকবার বলেছিল খাওয়ার কথা, কিন্তু ইরা খাবে না। তাই আকাশ খাবার খেয়ে উপরে চলে আসে। এখানে গিয়ে ভাবতে থাকে, কি থেকে কি হয়ে গেল? সবই ঠিক ছিল এত বছর ধরে, কিন্তু আজকে হঠাৎ ইরা যাওয়ার পর এমনটা হয়েছে। এই আমি কি ভাবছি, ইরার তো কোনো দোষ নেই। আমি তো এখন সৈনিকদের অস্ত্র এভাবে লুকিয়ে রাখতে বলেছি। উফ, কিছু মাথায় আসছে না, কি করব আমি? কিছুক্ষণ পর ইরা আসে। ও এসে দেখে আকাশ কি যেন ভাবছে, তাই আকাশের পাশে এসে বসে। কি ভাবছো এমন করে? কিছু না, আমি অনেক টায়ার্ড আজকে, তাই ঘুমাবো এখন। কি, এখন বিকেল 4টা বাজে আর তুমি এখন ঘুমাবে? হ্যাঁ ঘুমাবো। তুমি একটু বাইরে গিয়ে দরজা আটকে দাও, আমাকে একটু একা থাকতে দাও তুমি। ঠিক আছে, আমি তাহলে একটু বের হব, তুমি ঘুমাও, তোমার ঘুম ভাঙার আগেই চলে আসবো। আচ্ছা যাও তাহলে, আর যাওয়ার সময় কিছু সৈনিকদের নিয়ে যেও। সৈনিক মানে? আরে সিকিউরিটিগুলোকে নিয়ে যাও। লাগবে না, আমি একাই যাব, তুমি তাহলে ঘুমাও। আকাশ ঘুমিয়ে পড়ে। অন্যদিকে ইরা বের হয়ে চলে আসে। রাত 8টার দিকে ইরা কিছু খাবার নিয়ে আসে। এইগুলো রান্নাঘরে গরম করে নেয়। রাত 9টায় আকাশের ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে আকাশ ইরাকে কোথাও দেখতে পাচ্ছে না, তাই ইরাকে খুঁজে নিচে চলে আসে। দেখে ইরা রান্নাঘরে রান্না করছে। এ কি, তুমি নিচে নেমে কেন এলে? আমার ঘুম ভেঙে গিয়েছে তাই। আর রুমে তোমাকে দেখলাম না, যেভাবে বের হয়েছো ঠিক সেইভাবেই দেখে আছো। ও এই ব্যাপার? আরে আর বলো না, আমি আসার পর দেখলাম রান্না করতে হবে, তাই রান্নাঘরে ঢুকে রান্না করছি। এখন ভাত বসিয়েছি, রান্না হয়ে গেলে আমার সব কাজ শেষ। ও তাই বলে চেঞ্জ না করে রান্না করেই বসে গেলে? তুমি এত প্রশ্ন করো না তো, আমি এখন গিয়ে চেঞ্জ করব। আর এখন তো চাউল দিয়েছি, এইগুলো হতে হতে আরও 30 মিনিট লাগবে, ততক্ষণে আমি চেঞ্জ করে চলে আসবো। ইরা চলে যায় রুমের মধ্যে। অন্যদিকে আকাশ ভাবতে থাকে, হয়তো মাথায় আঘাত লাগার ফলে এমন ব্যবহার। তাই আকাশ কিছু না বলে উপরে চলে আসে। রুমে এসে দেখে ইরা চেঞ্জ করছে। আকাশ রুমের দরজা আটকিয়ে ওর কাজ করতে থাকে। তোমাকে না বলেছি রুমে চেঞ্জ করবে না? রুমে কেন, পুরো বাড়িতে তুমি আর আমি ছাড়া আর অন্য কেউ নেই, তাহলে কোনো সমস্যা কোথায়? তাছাড়া তুমি দেখলে কি আর এমন হবে শুনি? ও তাই বলো, এখন নিচে গিয়ে সব দেখে আসো ভাত রান্না হয়েছে কিনা। নেমে যায়। আকাশ কাজ করতে থাকে। রাত 10টার পর আকাশ নিচে নামে। ওরা দুজনে খাবার খেতে থাকে। আজকের রান্নাটা অনেক টেস্টি মনে হচ্ছে। তা তো হবেই। আচ্ছা কে রান্না করেছিল? কি আবার, আমি করছি রান্না। এত টেস্টি রান্না তুমি করেছো? হ্যাঁ, কেন আমি কি পারি না করতে? পারো, কিন্তু আজকে রান্নাটা একটু বেশি টেস্টি, তাই বলছি। তাহলে বেশি করে খাও। ওরা খেয়ে চলে আসে রুমে। তখন টিভিতে আর্মিদের ক্যাম্পাসের ঘটনা দেখাচ্ছে। আকাশ ও ইরা বসে বসে তা দেখছে। কি সাংঘাতিক বলো তো, আর্মি ক্যাম্পে হামলা করে? এত বড় সাহস কার হতে পারে? আমি কি করে বলবো, এটা ওদের ব্যাপার, ওরা বুঝবে। কিন্তু এই জায়গাটা কেমন যেন চেনা চেনা লাগছে। কি করবে? মনে হচ্ছে যেন আমরা সকালে এখানে গিয়েছি। কি যে বলো না, ওখানে কি করে যাবে তুমি? আচ্ছা থাক গিয়ে সেসব কথা, এখন চলো ঘুমাই, আমার অনেক ঘুম পাচ্ছে। চলো তাহলে। পরের দিন সকালে আকাশের ফোনে কল আসে। কেননা কল করেছে রাশেদ। রাশেদ কল করতে আকাশ কিছুটা অবাক হয়। হ্যাঁ বলো রাশেদ, ওইদিকে সব কিছু ঠিক চলছে? এইদিকে তো ঠিকই আছে সব। আপনাকে একটা কথা বলার ছিল। কি কথা বলবে? আপনি খুব সাবধানে থাকবেন, আপনার উপর অ্যাটাক হতে পারে, আর খুব সাবধানে চলাচল করবেন। আমার আবার কি হবে? জানি না, আমরা খবর পেয়েছি আপনার উপর অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, তাহলে আমি এখন রাখি। আর একটা কথা ছিল। কি কথা ছিল? আপনাকে আরো একবার আমেরিকায় আসতে হবে। এখানে আবারও বোম ব্লাস্ট শুরু হয়েছে। গত 2 দিনে প্রায় 10 জায়গায় বোম ব্লাস্ট হয়েছে। কি বলছো এইসব? ঠিকই বলছি।
আমরা সবগুলো বোমা খুঁজে পাই, কিন্তু তা নষ্ট করতে পারি না। আমি তাহলে কালকেই রওনা দেব। ধন্যবাদ স্যার। আকাশ ওই দিন ক্যাম্পাসে এই ঘটনাগুলো বলে আর কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছে তা ওদেরকে জানায়। আমি যে বাইরে যাচ্ছি তা যেন কেউ না জানে। কিন্তু স্যার আপনার বউ? আমি ওকেও জানাবো না, আর ওকে না বলে আমি বেরিয়ে যাব কিছু একটা বলে। স্যার চিন্তা করবেন না, আমরা এদিকটা সামলে নেব। আকাশ ইরার অফিসের কাজে বাইরে যেতে হবে, কিছু একটা বুঝিয়ে নেয়। ইরা তো আকাশের সাথে যেতে রাজি হয়ে আছে, কিন্তু আকাশ অনেক কিছু বুঝিয়ে চলে আসে এয়ারপোর্টে এসে কয়েক ঘন্টা পর চলে আসে আমেরিকায়। ওখানে আকাশের নিরাপত্তার জন্য কমান্ডো পুলিশ আগের মতো ব্যবস্থা করা হয়। এইসব দেখে আবারও সিকিউরিটির ব্যবস্থা? কি করব? আপনার উপরে এই দেশে আসলেই হামলা শুরু হয়, তার উপর আপনার নিরাপত্তাও তো ব্যবস্থা আছে। আপনার দেশেও আপনার নিরাপত্তা নেই। কিন্তু আমার শত্রু কে হতে পারে? দেখুন, আপনি যে আমাদের সাহায্য করছেন আর রানা তা জানতে পেরে গিয়েছে, তাই রানা আপনার ক্ষতি করার জন্য সারাক্ষণ চেষ্টা করতে থাকে। আচ্ছা, এখন আমি যে এখানে আছি তা অন্য কেউ জানে না তো? আমি শিওর এখন কেউ জানে না। আর যদি পথে কোনো সমস্যা দেখি, তাহলে এবার আমরা সকল অস্ত্র সাথে এনেছি। সামনে যে গাড়িটা দেখছেন, যত ভারী হোক না কেন, এইটা ওই জিনিসটাকে দূরে সরিয়ে দেবে। ভালো কাজ, তাহলে এবার চলুন। ওরা নিরাপদে চলে আসে একটা খেলার মাঠে, কেননা এই খেলার মাঠে আজকে বোমা লাগিয়েছে, যাতে করে খুব তাড়াতাড়ি অনেক মানুষ ওরা মারতে পারে। আকাশ সবটা বুঝে বোমাটার কাছে যায়। এই বোমাটা অনেক অত্যাধুনিক। এখন তাহলে উপায় কি? এখনই তোমরা এই বমটাকে ঠান্ডা করে রাখো, মানে হচ্ছে যত বড় আছে এই বমের উপর রেখে দাও। এতে করে কি হবে? এতে করে এটার কার্যক্ষমতা কমে যাবে। এই বোমা যত গরম হবে ততই এটা জোরে ব্লাস্ট হবে, তাই বরফ জমা দিয়ে দাও যাতে করে এই বম গরম না হয়। এরকম কত সময় ধরে দিতে থাকবো? যতক্ষণ না পর্যন্ত সূর্য অস্ত যাচ্ছে ততক্ষণ, কারণ এই বমটা কিছুই করা যাবে না, তাই তাড়াতাড়ি করুন। বমটা এমনিতে 70% গরম হয়ে গিয়েছে, আর 30% হলেই ব্লাস্ট হবে। এই বোমায় পলিকার্বন ইউজ করা হয়েছে যাতে করে খুব তাড়াতাড়ি এটা গরম হয়ে যায়, বুঝতে পারছো? আকাশ সবটা বুঝে বোমাটির কাছে যায়। ওরা কথা বলছে, ততক্ষণে আকাশ বরফ দিয়ে দেয় বোমার উপরে। এতে করে বোমার মাত্রা 70% উপরে আর উঠছে না। এইভাবে খেলা শেষ হয়ে যায়, সূর্য অস্ত যায়। এবার আকাশ বোমাটাকে নিয়ে কাজ করতে পারবে। তোমরা সবাই দূরে সরে যাও আর চারদিকে লক্ষ্য রাখো, কোথাও কোনো সন্দেহ লোক দেখলে গুলি করবে, যাতে করে ওর থেকে কোনো ইনফরমেশন পেতে পারি। ওরা চারিদিকে পাহারা দিচ্ছে। আকাশ বোমাটা বের করে দেখে এখন 30% আছে তাপমাত্রা, তাই আকাশ বোমাটা খুলে এবং মূল মেডিসিনের ভিতরে ঠান্ডা পানি ঢুকিয়ে দেয়, মেডিসিন নষ্ট করে দেয়, আর এতে করে বোমাটা নষ্ট হয়ে যায়। বোমা নষ্ট হওয়ায় আকাশ চলে আসে হোটেলে। আমেরিকায় আরও 3 দিন থেকে সব কিছু ঠিক করে নেয়। এরপর চলে আসে লন্ডনে। ওখানে আসার সময় ইরা এয়ারপোর্টে এসে দাঁড়িয়ে থাকে। ইরাকে এখানে দেখে আকাশ অবাক হয়। আমার যত দূর মনে হয় পরে ইরাকে তো আমি বলিনি আমার আসার কথা, তাহলে ও এলো কি করে? এইদিকে তাকাও আকাশ। আকাশ ইরার কাছে যায়। ইরা আকাশকে জড়িয়ে ধরে। ইরা আর আকাশ গাড়িতে উঠে ওরা যেতে থাকে। আকাশ তখন মনের মধ্যে খুব প্ল্যান জেগে আছে। তুমি কি কিছু বলতে চাও আমাকে? তুমি কি করে জানলে আমি দেশে আসতেছি? আরে আরে, তুমি তো আমাকে কল দিয়ে বলেছো। আমি কখন বলেছি? আমার তো মনেই পড়ছে না কিছু। আচ্ছা এটা বলো, আমি এখানে আসতে কি তোমার খারাপ লেগেছে? তা লাগবে কেন? তাহলে কোনো কথাই বলতে পারবে না, এখন চুপ করে বসে থাকো। আকাশ কোনো কথা বলেনি। ওরা বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর আকাশ ক্যাম্পাসে চলে আসে। ওখানে কিছু কাজ বাকি আছে যা আকাশ খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। বলো, ওইদিকের খবর কি? স্যার আপনি যাওয়ার পর আমরা কিছু তথ্য পাই। কি তথ্য পেয়েছো তোমরা? স্যার আপনার উপর রানা অ্যাটাক করতে পারে, আর আপনাকে মারার জন্যও নাকি ও কিছু লোক নামিয়ে দিয়েছে। তো ভালো কথা। আচ্ছা, তা কয়জন লোক নামিয়েছো? স্যার মাত্র একজন লোক। কি, আমাকে মারার জন্য মাত্র একটা লোককে ওই রানা ভাড়া করেছে? আমার জীবনটা কি এতই সস্তা
যে একটা লোক আমাকে মেরে ফেলবে? স্যার, তা আমি না, ওই লোকটা অনেক চালাকির সাথে কাজগুলো করে। তুমি আমাকে শিওর হয়ে এটা বলো, ওটা ছেলে নাকি মেয়ে? তা এখনও জানতে পারেনি, তাই আপনাকে আরও কড়া নিরাপদে থাকতে হবে, কারণ আপনার উপর জাগিয়ে আছে আর্মি, কারণ ওরা আপনার ফিঙ্গার প্লাস আই স্ক্যান নিয়ে দেশের অনেক কিছু করতে পারবে। আচ্ছা, তাহলে এমন কোনো সিস্টেম কি তৈরি করা যায় না যে আমার ফিঙ্গার প্লাস আই স্ক্যান ছাড়া আরও একটা জিনিস অ্যাড করার? স্যার, এটা করা যায়। তাহলে আপনি আমাদের সার্ভার এন্ট্রি রুমে চলে যান। ওখানে গেলে তো আপনি যেমনটা চাইবেন ওরা ঠিক তেমনটা আপনাকে সিকিউরিটি সিস্টেম তৈরি করে দেবে। তাহলে আমি কালই যাব। পরের দিন আকাশ বরফের পাহাড়ে চলে যায়। এখানে যার কাজ করে সবাই দেশের জন্য, আর এদের নিরাপত্তার জন্য অনেক সিকিউরিটির ব্যবস্থা করে আছে। এই জায়গা এতটা নিরাপত্তা যে এখানে কেউ কিছু নিজের ইচ্ছাতে করতে চাইলেও করতে পারবে না। চায় ওখানে বিমান নিয়ে গেলে আকাশের পরিচয় চায় ওরা। আকাশের পরিচয় দিলে মিসাইল থামিয়ে দরজা খুলে দেয়। দরজার ভিতরে গিয়ে আকাশ ভিতরে চলে যায়। ওখানে গিয়ে আকাশ ওর ফিঙ্গার প্লাস আই স্কার্ফ ঠিক করে রাখে, কিন্তু তার সাথে আরও একটি সিকিউরিটি অ্যাড করে রাখে। এক কথায় এই তিনটা জিনিস ছাড়া কোনোভাবে আর্মি সিকিউরিটি দিলেও তারা প্রবেশ করতে পারবে না। ওইখানে সব কিছু সেট করে আকাশ বেরিয়ে চলে আসে। ওইদিকে পরের দিন আকাশ চলে আসে বাড়িতে। এসে দেখে ইরা কি যেন করছে। আকাশ যে জিনিস ব্যবহার করছে ইরাও ওই জিনিসগুলোতে কি যেন করছে। কি দেখছো অমন করে? আকাশের এমন কথায় ইরা একটু ভয় পায়, তার সাথে চমকে ওঠে। কই, কিছু করছি না তো। তাহলে ওইখানে কি দেখছো এমন করে? আমি তো এইগুলোর নাম দেখছিলাম আর কত রিঙ্গিট তা দেখছিলাম, কিন্তু তুমি কখন এলে? এই তো মাত্র। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসি, তুমি খাবার দাও। আচ্ছা, যাও তাহলে। আকাশ ফ্রেশ হয়ে খাবার খেয়ে বেরিয়ে পড়ে। পরিদের সকালে আকাশ ইরাকে বাসায় রেখে বেরিয়ে পড়ে। যাওয়ার আগেই বলে, ইরা, আমার আসতে কয়েকদিন দেরি হবে। কয়দিন লাগবে? এই তো 5 দিনের মতো হবে। তোমাকে ছাড়া একা একা আমি থাকবো কি করে? কিছু দিনেরই তো ব্যাপার, তুমি চিন্তা করো না। ঠিক আছে। আকাশ ওর সব কিছু নিয়ে বেরিয়ে পড়ে। খেরুরা আকাশ 3 দিনের একটা মিশনে যাবে। এই মিশনে আকাশের সাথে কিছু আর্মি তো থাকবেই, তার সাথে আছে কিছু রবট, যে রবটগুলো আকাশের ইশারায় চলে। আকাশ একবার পাসওয়ার্ড দিয়ে দিলে একটা শুধুমাত্র ওই ব্যক্তির কথাই শুনে। ওই রকম রবট আকাশ 10টার সাথে নিয়ে যায়, আর প্রতিটা রবটের ভিতরে থাকার মতো জায়গা আছে, আর 10 জন আর্মিও আছে, যাতে করে রাত হলে ওরা ওই রবটের ভিতরে ঢুকে বিশ্রাম করতে পারে। এই রবটের ভিতরে এক একজনের 3 দিনের খাবার মজুর করা আছে। আকাশও আর্মি হেলিকপ্টার থেকে নামে আর তার সাথে রবটগুলোকেও নামায়। স্যার, একটা কথা বলার ছিল। কথা বলো। স্যার, আপনি এই প্রথম রোবট নিয়ে মিশনে এসেছেন, এর কারণ কি জানতে পারি স্যার? দেখো, আমরা এখন যে মিশনে যাচ্ছি এটা খুবই ভয়াবহ একটা মিশন। এই মিশনে আমি চাই না তোমাদের মধ্যে কেউ শহীদ হও, তাই রোবটের ব্যবস্থা করেছি। আর তোমরা চিন্তা করবে না, সামনে যতই বিপদ আসুক না কেন এই রোবটটা স্ক্যান করে তোমাদের আগে থেকে অ্যালার্ট করে দেবে। এগুলো তো অনেক কাজের তাহলে। কাজের। এখন চলো সামনে এগোনো যাক, তবে খুব সাবধানে যাবে। এখন যেখানে যাব এটা হলো বোমা তৈরির 3য় নম্বর আস্তানা। এটা ধ্বংস করতে পারলে 2য় নম্বর আস্তানা পাবো। এভাবে একটা করে ধ্বংস করলে সব কিছু পেরে যাব। স্যার, একটা কথা বলার ছিল। কি কথা? তাড়াতাড়ি বলো। আমি কি এখানে 3টা জায়গা ধ্বংস করার জন্য ধ্বংস করব, কিন্তু ধাপে ধাপে। এই ধ্বংস করতে 3 দিনের মতো লাগবে, তাই এখন চুপচাপ করে সামনে এগোতে থাকো। ওরা সামনে এগোতে থাকে। অন্যদিকে এই জঙ্গলের ভিতরে অনেক রহস্য লুকিয়ে আছে। এখানে ওরা বিভিন্ন গাছে মানুষের দেহ আটকে থাকা দেখতে পায়, কেউ কেউ গাছের সাথে বাঁধা অবস্থায়। আর কারোর কথাই তো নাই বললাম, অনেক দুর্গন্ধ আসছিল, তাই সবাই মাস্ক পরে নেয়। স্যার, এগুলো দেখে তো আমাদের এমনিতেই ভয় করছে। ভয় পেলে চলবে না, হতে পারে আমাদের ভয় পাওয়ার জন্য এমনটা করা হয়েছে। জানেন না স্যার,
এমন অদ্ভুত এই জায়গা। তার চেয়ে ভালো হতো যদি স্যার আমরা সরাসরি ওখানে গিয়ে নামতাম। মাথা খারাপ? ওরা আমাদের দেখে কতগুলো মিসাইল মারতে, তাহলে তো আমরা প্রায় শেষ হয়ে যেতাম। এইভাবে তো আরও কষ্ট হচ্ছে হাঁটতে। চিন্তা করো না, এবার রোবটদের কাজে লাগিয়ে রাস্তা করে নেব। আকাশ রবটের কমান্ডো করে ওরা সামনে যেতে থাকে আর ছোটোখাটো যত আগাছাগুলো সামনে থেকে সরে যায়। এতে করে ওখানে রাস্তার মতো তৈরি হয়। ওরা যে যে রাস্তা ধরে সামনে এগোতে লাগলো, এতে করে ওদের কষ্ট কিছুটা কম হয়ে থাকে। এভাবে অনেকটা পথ হাঁটার পর ওরা হলে আসে। মেন জায়গার কাছাকাছি আসতেই ওদের একদিন সময় লেগে যায়। এইদিকে ওরা মিশনে ফোকাস করতে থাকে, অন্যদিকে আকাশ জঙ্গলের মধ্যখানে চলে আসতে থাকে। অন্যদিকে রানা বসে আছে ওর লোকদের নিয়ে। ওই দিকের খবর কি? খবর অনেক ভালো, আমরা কাল সকালের মধ্যে আরো বোমা বানাতে সক্ষম হব। তা তো বুঝলাম, কিন্তু এই কাজটার কি খবর? কোন কাজ বস? ওই অফিসারের উপর নজর রাখাটা। বস, জানতে পেরেছি ওই অফিসার নাকি কোথায় গিয়েছে, কিন্তু কোন জায়গায় গিয়েছে তা জানা যায়নি। কি কাজ করছে আমার লোকজন? তোমাদের নিয়ে কিছু হবে না। ওই অফিসের উপর নজর ঠিক মতো কেন রাখা হয়নি? আসলে ওই অফিসার হেলিকপ্টার নিয়ে চলে গিয়েছে, তাই আমরা বুঝতে পারিনি কোথায় গিয়েছে। আচ্ছা, আবার আমাদের ওই আস্তানাগুলোতে হামলা করবে না তো? কিন্তু বস, ওরা তো 10 জন লোক গিয়েছে। আমাদের ওই 3টার মধ্যে যে কোন জায়গায় হামলা করতে হলে ওদের কম করে হলেও 100 জন অফিসারকে নিয়ে যেতে হবে। হয়তো অন্য কোনো জায়গায় গিয়েছে। তবু আমাদের লোকদের বলো কড়া নজর রাখতে। কোনো অসুবিধা হলে যেন অবশ্যই আমাদের জানায়। তাই হবে বস, আমি জানিয়ে দিচ্ছি। অন্যদিকে আকাশ রবটদের নিয়ে সামনে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর রবট ওদের সাবধান করে দেয়। স্যার, সামনে বিপদ আছে, মাটিতে ল্যান্ডমাইন আছে আর লোকজনও অনেক বেশি। ওরা গাছের পিছনে লুকিয়ে আছে। তাহলে এবার তোমরা হলোগ্রাম ইউজ করো, এতে করে আমরা ওদের দেখতে পাবো। ওকে স্যার, তাই করছি আমরা। ওনা হলো গ্রাম ইউজ করে খুব সাবধানে গাছের ফাঁকে লুকিয়ে লুকিয়ে যেতে থাকে। অন্যদিকে রবটদের গাছের পিছনে লুকাতে বলে, কেননা এখন যদি ওরা সব জানতে পেরে যায় তাহলে আকাশের জন্য অনেক বিপজ্জনক আশঙ্কা আছে। এইদিকে আকাশ ওর অফিসাররা হলোগ্রাম ইউজ করে ওদের অবস্থান বুঝে অনেক লোক ওদেরকে মেরে ফেলে। এতে করে খুব সাবধানে এবার ওরা ভিতরে যেতে পারে। সেখানে প্রতিটা জায়গায় ইলেকট্রিসিটি আছে, তাই রবটদের বলে, এর তারগুলো কেটে দাও তাড়াতাড়ি, যাতে সব ইলেকট্রিসিটি চলে যায়। ওরা তার কেটে দেয়। আকাশ ও সহকর্মীরা ভিতরে ঢুকে যায়। এভাবে ভিতরে ঢুকছে আর একের পর এক লোকদের মারছে। অন্যদিকে ওরা পাল্টা গুলি করছে, রবটগুলোর সামনে যাকে পাচ্ছে তাকে মারছে। এভাবে চলতে থাকে ওদের মিশন। রবটের গায়ে যতই গুলি করে না কেন ওদের কোনো ক্ষতি হচ্ছে না, তাই ওরা একের পর এক মরতে থাকে। আকাশ সামনে এগোচ্ছে, তখন একটা বম ভিতরে মেরে দেয়। এতে করে ভিতরের সব কিছু ধ্বংস হয়ে যায়। এরপর ওরা আস্তে আস্তে সব গুপ্ত দরজা বের করে সবাইকে মারতে থাকে। এদিকে রানার কাছে খবর চলে যায়। রানা তো খবর শুনে অনেকটাই রেগে যায়। ওই অফিসারের এত বড় সাহস কি করে হয় আমাদের আস্তানায় হামলা করে? তোরা কি করছিস? বস, আমরা তো চেষ্টা করেই যাচ্ছি, কিন্তু এরা এখানে আসার সময়ে রোবট নিয়ে এসেছে, তাই আমরা পেরে উঠছি না। কি রোবট নিয়ে এসেছে? ওরা রোবট নিয়ে এসেছে আর তোমরা আমাকে এখানে তা বলতেছো? হ্যাঁ বস, রোবট নিয়ে এসেছে, যার জন্য ওদের গুলি করলেও কিচ্ছু হচ্ছে না। তার উপর ওরা আমাদের মারতে আসলে আমরা কিছু করতে পারছি না। একটা কাজ করো, ওই রোবটের গায়ে পানি ঢেলে দে, এতে করে ওদের কার্যক্ষমতা একদম কমে যাবে। ওকে বস, তাহলে তাই করছি। রানার কথা মতো ওরা রবটের দিকে পানি ছুঁড়ে মারে। এতে করে রবটের যান্ত্রিক নষ্ট হয়ে যেতে থাকে। এভাবে ওরা সবগুলো রবট নষ্ট করে দেয়। এতে করে আকাশে অনেক লস হয়, কেননা রবট এনেছিল বলে আকাম অফিসার কম এনেছিল। এখন তো আরও বিপদ বাড়ছে। অফিসার, তোমাদের কাছে যা বোমা আছে তা প্রতিটা দেওয়ালে আটকে দাও তাড়াতাড়ি। আমি ভিতরে যাচ্ছি। ওখানে একটা বোমা অ্যাক্টিভ করে দিতে পারলে এই জায়গা চিরতরের মতো শেষ হয়ে যাবে। ঠিক আছে স্যার, আমরা তাই করছি। আর আপনি নিজের খেয়াল রাখবেন। আর স্যার, ভিতরে অনেক বিপদ, আমরা একজন তো সাথে আসি।
লাগবে না তোমরা এদিক দিয়ে যাও। কথা বলে আকাশ আস্তানার ভিতরে ঢুকে পড়ে। ওখানে অনেক খোঁজে একটা পাওয়ারফুল বোমা অ্যাক্টিভ করে দেয়। তবে সমস্যা হচ্ছে এই বোমার ব্লাস্ট হলে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত সব ধ্বংস হয়ে যাবে, আর এই বোমা ব্লাস্ট হবে 10 মিনিটের ভিতরে। তাই আকাশ তাড়াতাড়ি করে ওখান থেকে বের হয়ে ওই অফিসারদের ইশারা করে তাড়াতাড়ি এখান থেকে যেন ভাগতে থাকে। ওরা অনেক দ্রুততার সাথে দৌড়াতে থাকে, যে দিক দিয়ে এসেছে ওই দিক দিয়ে দৌড়াতে থাকে। ওরা এভাবে অনেকটা পথ আসার পর বোমাটা ব্লাস্ট হয়। এতে করে ওখানে থাকা অনেকটা জায়গা গাছ পুড়ে শেষ হয়ে যায়। আকাশ আর ওর টিমের কাছাকাছি এসে বোমার আঘাত থেমে যায়, কিন্তু তবু বোমার শব্দ তাপ আকাশদের শরীরে অনেকটাই লেগে যায়। এতে করে ওরা অনেক দুর্বল হয়ে পড়ে। স্যার, কি পাওয়ার এই বোমার! এত দূর আমরা, তারপরেও এর তাপ, আমাদের অবস্থা শেষ। চিন্তা করো না, আমাদের হেলিকপ্টার ভিতরে এখনও একটা রোবট আছে। ওই রোবটই এখন আমাদের সাহায্য করবে। আকাশ রোবটকে ঘড়ির সাহায্যেই এখানে ডেকে নেয়। রোবট আসলে আকাশ রোবটকে নির্দেশ করে ওর পেটের ভিতরে থাকা খাদ্য বের করে দেয়, সাথে পানি সহ। ওরা সবাই আগে পানি খেতে থাকে, এরপর এখানে বসে বসে খাবার খেয়ে দেয়। খাবার খেয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে রানা এই জায়গার খবর পেয়ে চিৎকার করে ওঠে, ছাড়বো না অফিসারকে, আমি ছাড়বো না। ওই অফিসার আমার অনেক ক্ষতি করেছে, ওকে তো মরতেই হবে। আমাদের লোককে বলো ওর ওপর নজর রাখার জন্য, আর যত তাড়াতাড়ি পারো 2টা আস্তার সিকিউরিটি বাড়িয়ে দাও। ঠিক আছে বস, একটা আস্থানা তো এটা, আর একটাই, তাহলে সিকিউরিটি বাড়িয়ে দেই। তাড়াতাড়ি দাও তাহলে। এইদিকে আকাশ মিশন শেষ করে বাড়িতে চলে আসে। ইরা আকাশকে দেখে জড়িয়ে ধরে। আকাশ বুঝতে পারছে না ইরা ঠিক জড়িয়ে ধরছে, কিন্তু মুখে তেমন একটা আনন্দ নেই। ইরাকে বুক থেকে সরিয়ে আকাশ ফ্রেশ হতে চলে যায়। এইদিকে ইরা খাবার রেডি করে, অন্যদিকে আকাশ বের হয়ে খাবারগুলো খেয়ে নেয়। খেয়ে ইরার সাথে কিছুটা সময় কাটায়। এইদিকে যতই দিন যাচ্ছে ইরা আকাশের উপর ততই দুর্বল হচ্ছে, কিন্তু তার সাথে ইরাকে আরও একটা কাজ করতে হবে। এই কাজের কথা মনে পড়লে ইরার মন খারাপ হয়ে যায়। তোমার মন খারাপ কেন? কিছু না, এমনিতেই। কি হয়েছে বলো আমাকে। না, আসলে এই কয়েকদিনে তোমাকে অনেক মিস করেছিলাম। এতই যখন মিস করতে, তাহলে ফোনও দাওনি কেন? তোমার তো ফোন বন্ধ থাকে, সেই জন্য আমি যোগাযোগ করতে পারি নাই। ভুলে গিয়েছিলাম যে আমার ফোন বন্ধ থাকে। এখন কথা না বলে চলো ঘুমাই, অনেক ঘুম পাচ্ছে আমার। ওরা ঘুমিয়ে যায়। সকালবেলা আকাশ ঘুম থেকে উঠে চলে আসে ক্যাম্পাসে। এখানে এসে পরবর্তী মিশনের জন্য প্রস্তুতি নেয়। আমরা পরবর্তী মিশনে কোনো রোবট নিব না। 120 জন আর্মি নিয়ে আমরা ওই জায়গায় আক্রমণ করব। তাই তোমরা তার জন্য প্রস্তুতি হও। দরকার হলে ভালো ভালো কিছু অফিসারদের সিলেক্ট করো, যারা লড়াই করতে পারে। ঠিক আছে স্যার, তাই করব। তোমরা এখানে লোক সিলেক্ট করো, সাথে তাদের ট্রেনিংও দিতে থাকো কড়া করে। সময় কিন্তু একদম কম, বুঝতে পারছো? বুঝতে পারছি স্যার। আমি কিন্তু 1 সপ্তাহ এখানে আসবো না, তাই এই দিকটা তোমরা সামলে নাও। আকাশ চলে আসে। অন্যদিকে বাড়িতে এসে আকাশ ইরাকে নিয়ে ঘুরতে বের হবে। ইরা তো শুনেই অনেক আনন্দ। কোথায় যাচ্ছি আমরা বলো তো? আমরা কোথায় যাব তা ওখানে গেলেই দেখতে পারবে। তুমি এখন বললে কি হবে শুনি? বলছি তো, ওখানে গেলেই দেখতে পারবে। ইরা আকাশের কথা কিছুটা মন খারাপ হয়ে যায়। এতে করে আকাশ ইরাকে কোলে করে নিয়ে গাড়িতে বসায়। ইরা তখনও মন খারাপ ছিল, তাই আকাশ ইরাকে কানাকে নিয়ে বলে, আমরা সমুদ্রের ধারে যাব। সত্যি? সেটা কোনো জায়গা? কোনো জায়গায় তা জেনে কি করবে? সমুদ্রের ধারে যাচ্ছি, তাই এখন শুনে রাখো। ইরা গাড়িতে বসে থাকে। অন্যদিকে আকাশ গাড়ি চালিয়ে আসে সমুদ্রের ধারে। অন্যদিকে ওরা সমুদ্রের ধারে চলে আসে। এইদিকে ওরা সমুদ্রের ধারে দিয়ে হাঁটতে থাকে। অনেকটা পথ আসার পর আকাশ সামনে কিছু লোক দেখতে পায়। ওরা আকাশের দিকেই আসছে। আকাশ ওদের দেখে কিছুটা সন্দেহ দৃষ্টিতে তাকায়, কেননা ওদের মতিগতি আকাশে একটু ভালো লাগছে না। তবে আকাশ অনেক দূর রেখে ইরাকে নিয়ে যেতে থাকে। তখন যে লোকগুলো ইরাকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলতে থাকে, যা আকাশের মোটেও সহ্য হয়নি। এই, আপনারা আমার বউয়ের নামে এত বাজে বাজে কথা বলছেন কেন? কই বাজে বাজে কথা বলছি যে মেয়েটা অনেক হার্ট। একবার যদি বিছানায় পেতাম ওকে অনেক ভালো লাগতো। সারা জীবনের জন্য না, হয়তো
অন্তত একটা রাতের। কথাটা বলার আগে আকাশ ওই লোকটাকে মারতে শুরু করলো। তোর সাহস কি করে হয় ওকে বাজে বাজে কথা বলার? আজকে তো তোকে আমি মেরেই ফেলবো। অন্যদিকে ওর সাথে থাকা বাকি লোকগুলো আকাশকে মারতে আসে। অন্যদিকে আকাশ ওদেরকেও মারতে থাকে। এক পর্যায়ে ওরা অনেক মার খেলো। মার খেয়ে ওরা পিস্তল বের করে। পিস্তল বের করাতে আকাশ একটু বেশি অবাক হয়। তোর এত বড় সাহস আমাকে মারার, আজকে তোকে কেউ বাঁচাবে? তোদের কে বাঁচাবে আগে তার চিন্তা কর। আমি ওদের মারতে গেলে ওরা কয়েকজন এডার মাথায় পিস্তল ধরে। ওই দাঁড়া, তুই যদি এক পা সামনে এগোস তাহলে কিন্তু তোর বউকে মেরে দেব। আমি দাঁড়িয়ে আছি, প্লিজ আমার বউকে কিছু করো না। লোকগুলো আকাশকে গুলি করে। আকাশকে গুলি মেরে সমুদ্রের ধারে ফেলে দেয়, সাথে ইরাকেও নিয়ে যায়। অন্যদিকে আকাশ ইরা বলে চিৎকার করতে করতে বালুর উপরে শুয়ে পড়ে। 3 দিন পর আকাশের জ্ঞান ফিরে। আমি কোথায় আছি এখন, আর আমার বউ কোথায়? আপনি এখন হসপিটালে আছেন, আর আপনার স্ত্রীকে আমরা কোথাও পাইনি। আমাকে এখানে এনেছে গায়ে? আমি আর বড় স্যার মিলে নিয়ে এসেছি। এ কি রাশেদ, তুমি এখানে? বলেছিলাম না স্যার আপনার উপরে হামলা হতে পারে। আমি আর স্যার ওখানে গিয়ে আপনাকে এই অবস্থায় পাই, তাই ওখান থেকে ডক্টরের কাছে নিয়ে আসি। ইরাকে কোথাও পাওনি? ইরাকে? ইরা আমার স্ত্রী। আপনি বিয়ে করলেন কবে? এই তো প্রায় 2 মাস হলো। ওকে তোমরা খুঁজে পাওনি? না স্যার, তবে যারা আপনার উপরে হামলা করেছিল ওরা হয়তো নিয়ে যেতে পারে। না, ওদের কাউকে আমি ছাড়বো না। তা কারা হামলা করেছে তা কি বলতে পারবেন? তা জানি না। এরপর আকাশ ওদের সমুদ্রের ধারে হয়ে যাওয়া ঘটনাগুলো বলতে থাকে। ওরা সবটাই শুনতে থাকে। সবটা শুনে বড় অফিসার বলে, দেখুন, ওরা হয়তো আপনাকে প্ল্যান করে মেরে ফেলার চেষ্টা করেছে। কিন্তু আমাকে মেরে কার কি লাভ হবে? অন্য কারোর লাভ না হলেও রানার কিন্তু লাভ আছেই। আচ্ছা, রানার এই কাজ নয় তো? যদি তাই হয় তাহলে আমার স্ত্রীকে তোর আর বাঁচাতে পারবো না। ওরা যখন ওকে তুলে নিয়ে গিয়েছে, এতদিনে ওকে হয়তো। জানি না কি হয়েছে, তবে আমার মনে হয় আপনি ওদের উপর হামলা করা দরকার। ঠিকই বলেছ, এবার আর 2 নাম্বার আস্তানায় নয়, 1 নাম্বার আস্তানায় হামলা করব। আর বাকি অফিসার ওই জায়গায়। তাহলে আমিও আপনার সাথে যাব। তা কি করে হয়? জঙ্গলের মধ্যে হাঁটা তোমার দ্বারা হবে না। তোমরা গাড়ি ছাড়া যেখানে চলাচল করো না, সেখানে জঙ্গলের ভিতরে তো কখনো টিকতে পারবে না। চিন্তা করবেন না, কিছু হবে না। আপনি রাজি থাকলে না হয় আমি যাব। ও, আমিও আসতাম, কিন্তু বয়স তো আমার কম হলো না, নয়তো আপনার এই বিপদের দিনে অবশ্যই সাহায্য করতাম। আপনারা যতটুকু পেরেছেন তাতেই আমি খুশি। এখন তাহলে আমাকে গিয়ে প্রস্তুতি হতে হবে। ঠিক বলেছেন স্যার। তখনই রুমে ডক্টর আসে। ডক্টর এসে আকাশকে চেক করতে থাকে। কে? কোথায় যাচ্ছে? না মানে ওনাকে একটা মিশনে যেতে হবে। কি বলছেন এইগুলো? ওনার যে কন্ডিশন, এতে করে কি ডক্টর? ওনার সুস্থ হতে হতে 10 দিন সময় লেগে যাবে। কি বলছেন ডক্টর এইসব? এখন তাহলে উপায় কি? দেখুন, আপনি অনেক দুর্বল, তাই আপনি আগে সুস্থ হন। ডক্টর যখন বলেছে তখন না একটু রেস্ট নাও। কিন্তু আমার ইরার কি হবে? দেখুন স্যার, উনি যদি বেঁচে থাকে তাহলে ঠিকই ওনাকে ফিরে পাবেন। তাই যেন হয়, কিন্তু ওকে ওরা যেভাবে নিয়ে গেল তাতে বাঁচিয়ে রাখবে কিনা তাই ভাবছি। কিন্তু স্যার, আর কয়েকটা দিন সবুর করেন, দেখবেন ভালোই হবে সবকিছু। তাই যেন হয়। এইদিকে রানা ও ওর লোকজন অনেক খুশি, কেননা ওরা প্ল্যান করে আকাশকে মেরে ফেলছে বলে। যাক, অনেক বছর পর আমাদের মিশন সাকসেস হয়েছে। ভালোই হয়েছে বস, আপনার ওই চালটা অনেক কাজে দিয়েছে। মাঝে মাঝে শক্তি দিয়ে কাজ না হলে বুদ্ধি দিয়ে হলেও কাজ করতে হবে। আজ আপনার এই বুদ্ধির জন্য আমরা সবাই বেঁচে গেলাম, নয়তো ওরা যেভাবে আমাদের আস্তানায় হামলা করেছে এইভাবে চলতে থাকলে তো আমাদের সব কিছু ধ্বংস হয়ে যেত। আচ্ছা, একটা কথা বলো তো। কি কথা? তোরা কি ওকে মৃত অবস্থায় দেখেছিস? কি বলেন বস? ওকে 4টা গুলি করছি, 4টা গুলি খাওয়ার পর কি আর কেউ বেঁচে কি থাকে? সব আপনিই বলেন। ভুলে যাস না, ও কোনো সাধারণ ছেলে না, ও আর্মির হেড অফিসার। গুলি খেতে খেতে তোদের শরীর সয়ে গিয়েছে।
তাই আমি যতক্ষণ না পর্যন্ত ওর লাশ দেখবো বা প্রমাণ পাবো ততক্ষণ আমি শান্তি হব না। আপনি একটু অপেক্ষা করেন, আমরা সব কিছু চেক করে আপনাকে জানাবো। জানাবে কি? এখনো খোঁজ নাও। বস, আমি এখনই খোঁজ নিচ্ছি। ওরা খোঁজ দিতে থাকে। অন্যদিকে আকাশ এই দিকে ধীরে ধীরে সুস্থ হতে থাকে। সুস্থ হওয়ার পর আকাশ হামলা করার রানা 2 নম্বর আস্তানায়। ওখানে যাওয়ার সময় আকাশ রাশেদকে ওর সাথে 100 জন আর্মি নিয়ে যায়। তার সাথে যত রকমের বোমাও আছে, যা কিছু লাগে সবই ওরা যাওয়ার সময় নিয়ে যায়। ওরা ওই আস্তানার দিকে যত যেতে থাকে বিপদ এদের দিকে ততই এগোতে থাকে। অফিসার, তোমরা নিজেদের খেয়াল রাখবে। তোমাদের কাছে 200 বুলেট, 4টা করে বন্দুক ও বোমা আছে। তার সাথে ছড়িও আছে। তাই বাড়তি কোনো কিছুর প্রয়োজন হবে না তোমাদের। তার সাথে তোমাদের যে পোশাক দেওয়া হয়েছে, এই পোশাক A to Z পর্যন্ত বুলেট প্রুফ জ্যাকেট দেওয়া হয়েছে। তাই গুলি লাগলেও কোনো ক্ষতি হবে না, কিন্তু একাধিক গুলি লাগলে ব্যথা লাগবে। তাই ওইভাবে নিজেদের রক্ষা করবে। স্যার ঠিক আছে, তাই তো হবে। হ্যাঁ, আপনিও নিজের খেয়াল রাখবেন। আকাশ এই মিশনটা খুব সাবধানে শেষ করে, কেননা অনেক কিছু হয়ে গিয়েছে এই মিশনে। আগের মতো এবারও সব জায়গায় বোমা ব্লাস্ট করার জন্য সবই কথি থাকে। চারদিকে সব কিছু ফিট করে আকাশ ওর সৈন্য নিয়ে বেরিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পর আকাশ রিমোট দিয়ে বোমা ব্লাস্ট করে দেয়। মিশন থেকে ক্যাম্পাসে এসে আকাশ মন খারাপ করে বসে আছে। স্যার ঠিক আছে কি সব কিছু? আছে তো, কেন, কি হয়েছে? না মানে মিশন থেকে আসার পর থেকে আপনার অনেক চিন্তা, তাই তো বলছি। চিন্তা তো থাকবেই, এরার জন্য অনেক চিন্তা। ও বেঁচে আছে কিনা তাই তো জানি না। তো এখন তাহলে কি করবেন ভাবছেন? ভাবছি যাদের জন্য আমার ইরাকে হারিয়েছি তাদের তো আমি কখনো ছাড়বো না। চিন্তা করবেন না, আপনি ওই মিশনটা শেষ করে না হয় ভেবে দেখেন কি হয়। এদিকে রানা ওর লোকজনকে নিয়ে বসে আছে, তার সাথে ভাবতে থাকে ওর লোকজনকে নিয়ে। কি করে হলো এইসব? বুঝলাম না, কি বলছেন বস? ওই আর এত বড় সাহস যখন আস্তানে হামলা করে? জানি না বস, ওই অফিসার আবার এমনটা করেনি তো। তোরা তো বলছি ওই অফিসার মারা গিয়েছে, তাহলে? বস হতে পারে ওই অফিসার মারা যাওয়ার পর থেকে ওর লোকগুলো আমাদের আস্তানায় হামলা করে। তাহলে খবর নে। বস একটা কথা ছিল। কি কথা বল? বস আমার মনে হয় এই আস্তানা আমাদের ছেড়ে দিতে হবে। মাথা খারাপ কি তোর? ওরা আমাদের 2টা আস্তানায় হামলা করে শেষ করে দিয়েছে। যদি এইটাই হামলা করে তাহলে তো আমরা আর আপনার তেমন কিছু হবে না। তোর সাবধান হয়ে থাক, দরকার হলে অস্ত্র আনিয়ে রাখ। তারপর ও যেন ওই অফিসার কোনো মতেই এখানে হামলা করতে না পারে। ওর প্রতিটা জায়গায় ক্যামেরা বসিয়ে দে, যাতে করে ওদের ওপর নজর রাখতে পারি। হয়ে যাবে বস, চিন্তা করো না। চিন্তা করার বিষয় আর তোরা বলছিস আমি চিন্তা করব না? বস এই আস্তানার খবর ওরা কখনো পাবে না। 2টা আস্তানা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাকি আছে, একটি এটা লাইক যদি এই এবং আস্তানাও শেয়ার পেয়ে করে যায় তাহলে দেবেন। তো আমি আর গল্পটি আমার কেমন সব হয়েছে শেষ হয়ে যাবে। এবং আমি আপনাদের এখন কিরকম সব গল্প ধরনের অস্ত্র পছন্দ ব্যবস্থা কমেন্ট করছি। করে জানিয়ে দেবেন। এদিকে আকাশ ধন্যবাদ। আরো আর্মির ব্যবস্থা করে। এক কথায় এখন এই শেষ মিশনে ওরা 200 জন আর্মিকে সাথে করে নিয়ে আসে। পরের দিন আকাশ রওনা দেয় সব কিছু নিয়ে। পরিবারের মতো এবারও ওই মিশনটা একটা জঙ্গলের ভিতরে, তাই ওরা হেলিকপ্টার নিয়ে জঙ্গলের কাছে রেখে আস্তে আস্তে বেরিয়ে পড়ে। অন্যদিকে রানা ওর লোকজন সব কিছু নিয়ে মনিটর করতে থাকে। তোমরা খুব সাবধানে থাকবে, আর হাইড্রেন ক্যামেরা খুঁজে বের করার জন্য সেটিং পাল্টে নাও, যাতে করে ক্যামেরা দেখলেই নষ্ট করে দিবে। স্যার তাই হবে। এই বলে ওরা সামনে এগোতে থাকে। অন্যদিকে রানা দেখতে থাকে আকাশ যতগুলো ক্যামেরা দেখতেছে ততগুলো ক্যামেরায় ওরা নষ্ট করে দিয়েছে, যা রানা ঠিকই বুঝতে পারছে। ওরা আমাদের কাছাকাছি চলে এসেছে, তোমরা সাবধান আর অ্যালার্ট হও তাড়াতাড়ি। রানার লোক সব ধরনের মিসাইল দিয়ে জঙ্গলের ভিতরে হামলা করতে থাকে। এতে করে আকাশ কী করবে বুঝতে পারছে না, কারণ ওরা একধারে গুলি করে যাচ্ছে। এতে করে 40-50 জন আর্মি অফিসার মারা যায়। কেননা তখন যেভাবে গুলি চালছিল মনে হচ্ছিল গুলির বৃষ্টি হচ্ছে। ওরা তবু সামনে এগোতে থাকে। দাঁড়াও তোমরা, তোমাদের সবার কাছে একটা করে রাবার বোমা আছে। ওই বোমাটা বন্দুকের মাথায় রেখে লক্ষ্যে শ্যুট করো, আর যখন এটা লক্ষ্যে গিয়ে পড়বে তোমাদের ঘড়ির লাল বাটনে চাপ দিবে। এরপর দেখো কি হয়। এইগুলো গুলি রানার লোকেদের সামনে পড়ে।
ওরা গুলিগুলো হাতে নিয়ে ওরা খুঁড়িতে চাপ দেয়, এতে করে রানার অনেক লোকটা মারা যায়। ওরা ওদের বাইরে থাকা মিশনগুলো নষ্ট করে দেয়। এরপর ওরা নির্ভয়ে যেতে থাকে। ওরা আস্তে আস্তে একদম আস্তানার কাছাকাছি চলে আসে। আকাশ কিছু অফিসারকে বাইরে রেখে আবার কিছু অফিসারকে নিয়ে ভিতরে চলে যায়। ওখানে যেতে যেতে ওরা রানার লোকদের মারতে থাকে। এইদিকে আকাশ একটা রুমে ঢুকে যায়। ওখানে আকাশ রানাকে দেখতে পায়। রানা, এবার আর তুই পালাতে পারবি না। তোকে আজকে আমি এক হয় জীবিত রাখবো, আর না হয় এখানেই মেরে দেব। ও তাই নাকি? এই তোরা কে কোথায় আছিস? নিয়ে আয় ওকে। রানার লোক ইরাকে নিয়ে বেরিয়ে এলো। আকাশ তো ইরাকে দেখে অনেক খুশি। এরা, তুমি বেঁচে আছো? আমাকে কয়েকটা মিনিট সময় দাও, আমি এদের মেরে তোমাকে এখান থেকে অবশ্যই নিয়ে যাব। এরা আমাকে অনেক শাস্তি দিয়েছে, তুমি এদের কাউকে বাঁচিয়ে রেখো না। আকাশ রাগের মাথায় যেই ওদের মারতে যাবে তখনই রানা ওকে থামিয়ে দেয়। তুই যদি এক পা সামনে গোস তাহলে ওকে মেরে দিবি। আকাশ দাঁড়িয়ে থাকে। এইদিকে রানার লোক আকাশকে মারছে আর শুধু মাথা চুপচাপ মার খাচ্ছে আকাশ। ইরার কথা ভেবে কোনো প্রতিবাদ করছে না। আর ইরা এসব আর সহ্য হলো না, তাই ইরা চিৎকার দিয়ে বলল, বাবা বন্ধ করো এসব, আমি আর ওকে এভাবে মার খেতে দেখতে পারবো না বাবা। কি বলছিস কি মা? ও আমাদের শত্রু হয়। কিন্তু ও আমার স্বামীও হয়, আমি ওকে আর ঠকাতে পারবো না বাবা। এইদিকে রানাকে বাবা বলাতে আকাশ অনেক আশ্চর্য হয়। তার সাথে ওদের কথা শুনে, কি রানা তোমার বাবা হয়? হ্যাঁ, আমার বাবা হয়। বাবা যখন তোমার সাথে শক্তিতে পেরে উঠতে পারেনি তখন আমাকে তোমার কাজে ইউজ করাই। ওই দিন তোমার গাড়ির কাছে ইচ্ছে করে আমি পড়েছি। তারপর তুমি যখন আমাকে হসপিটালে নিয়ে যাও, ওখানে আমার পিছু পিছু আমার বাবার লোকও ছিল। তারপর ডক্টরকে ভয় দেখিয়ে তোমাকে দূরে সরিয়ে দিয়ে নাটক সাজাতে শুরু করি। তোমাকে যা কিছু বলা হয়েছে সবই সাজানো এবং প্ল্যান ছিল। তাহলে আমাকে যখন কাছে পেয়েছো তখন কেন মারোনি? কারণ তোমার কাছে থাকতে থাকতে তোমাকে আমি ভালোবেসে ফেলেছিলাম। তাই ওই দিন ক্যাম্পে বাবা খাবারের সাথে বিষ মিশিয়ে দেওয়ার জন্য বলেছে, কিন্তু আমি তাতে অজ্ঞান হওয়ার ওষুধ দেওয়াতে বাবা আমাকে অনেক বকতো। তার ওপর তোমাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি, তাই আমি তোমার কোনো ক্ষতি করতে চাইনি। তাহলে সমুদ্রের ধারে ওইটা আমার সাজানো ছিল না আকাশ। বিশ্বাস করো, বাবা যখন কল দেয় তখন আমি ওনাকে শুধু বলেছি যে আমরা সমুদ্রে যাচ্ছি। এরপর বাকি ঘটনা যে বাবার প্ল্যান হবে আমি তা কখনো জানি না। বিশ্বাস করো আকাশ, এই কয়েকটা দিন আমি তোমার জন্য অনেক কেঁদেছি, অনেক। আমি যদি তোমাকে বলি তোমার বাবাকে মেরে ফেলতে, তুমি কি পারবে? পারবো, আমি বাবাকে মারতে পারবো। তাহলে গুলি করো। ইরা যে গুলি করতে যাবে তার আগে আকাশ গুলি করে দেয় রানাকে। এখন রানার দুইটা গুলি লাগে, একটা বুকে যা আকাশ চালিয়েছিল আর একটা মাথায় যা ইরা চালিয়েছিল। আকাশ তো ভেবেছিল ইরা এখন ওই নাটকটাই করছে, তাই আকাশ গুলি চালায়। কিন্তু ইরা যে সত্যি সত্যি গুলি চালাবে আকাশ তা ভাবতেই পারেনি। কিছুক্ষণ পরে আর্মির বাকি লোক এসে বাকি লোকদেরও মেরে ফেলে। আর এইভাবে শেষ হলো গ্যাংস্টার আর আর্মির লড়াই। আর এই লড়াইয়ের শেষে আকাশ ওর ভালোবাসার মানুষটাকে ফিরে পেল। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। সমাপ্ত।